প্রিয় দর্শক, দেশ ও দশের কথার ৪২তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের সাথে আজকে বিশ্লেষণ করবেন শেখ ফরিদ। তিনি একজন অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক বিশ্লেষক। আমার টোন শুনে বুঝতে পারছেন আমি অনেকটা স্লো কথা বলছি। এর কারণ দীর্ঘ ১০ বছর ধরে অ্যাক্টিভিজম করি, কখনো ভয় পাই নাই অ্যাক্টিভিজম করতে। আজকের শোটা শুরু করার আগে আমার ভয় হচ্ছিল, এখনও ভয় কাজ করছে। এর কারণ আমি এমন কিছু ঘটনা দেখব, আপনাদের দেখাবো, যে ঘটনাগুলো দেখাতে হবে বলে দেখতে হচ্ছে, নইলে আমি পারলে ইগনোর করতাম। সেই সাহস পাচ্ছি না। আমি নিজেকে অবশ্যই সাহসী একজন মানুষ মনে করতাম, কিন্তু দিন দিন পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে এই বাংলাদেশ নিয়ে সত্যিকার অর্থে আর কথা বলতে ইচ্ছা করে না। কাদের জন্য কথা বলবো, কী নিয়ে? একটু তো আশা থাকে, সম্ভাবনার 1% সম্ভাবনা তো থাকতে হয়। যা দেখি তাতে তো মনে হয় না সম্ভাবনা আছে। আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখুন, মতামত জানাবেন যে আমি ঠিক বললাম, ভুল বললাম। প্রিয় শেখ ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমারও ওই একই অবস্থা। আপনার শিরোনাম দেখার পরে মানে যতটুকু মানসিক প্রস্তুতি ছিল, এমনকি একটু আগেও একটা লাইভে ছিলাম, তখন একজন আমাকে জিজ্ঞেস করতেছে দেখে, আপনার কণ্ঠ এত দুর্বল কেন? অথচ এই প্রসঙ্গগুলো আলোচনা হয়নি। মানে এত মানসিক প্রেশারে আছে এগুলো দেখে এই ২ দিনে, এবং আজকেও দেখেন পরপর ঘটতেছে, আপনি জানেন। আসলে ওই যে আপনি যেটা বললেন, এখন তো স্বপ্ন দেখতেও ভয় পাচ্ছি বাংলাদেশকে নিয়ে। তবুও আজকে আপনি আমাকে অনুষ্ঠানে যুক্ত করেছেন। দর্শকদেরকে শুভেচ্ছা জানাতেও আজকে লজ্জা পাচ্ছি, ভয় পাচ্ছি। মানে কেন যেন মনে হচ্ছে যে আমার বাংলাদেশ, আপনি যে শিরোনামটা দিয়েছেন, সত্যিই ধর্ষকের অভয়ারণ্য হয়ে গেছে। তাই মানে শুভেচ্ছা জানাতেও এখন ভয় পাচ্ছি। জি। অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই। আমরা কয়েকটি ঘটনা দেখি, একে একে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব, জিনিসগুলো ভালো নয়। তো প্রথমে একটি ভিডিও দেখি যেখানে সদ্য এই ঘটনাটি আমাদের অনেকেরই দাগ কেটেছে। একজন পিতা তার সন্তানের ব্যাপারে আর্তনাদ করবেন। আপনারা এই ঘটনাটি সম্পর্কে অবগত, এবং এই ধর্ষক রামিসার কথা জানেন যে রামিসার ধর্ষক কিন্তু জামাত কর্মী, জামাত শিবির রাজাকার। এই রাজাকারেরা 1971-এ আমাদের 2 লক্ষাধিক মা বোনদেরকে ধর্ষণ করিয়েছে, নিজেরা করেছে। তাদের উত্তরসূরিরা এখনও ধর্ষণ করে যাচ্ছে, এবং সেগুলো খুব নৃশংস। আমরা চলুন রামিসার বাবার মুখ থেকে শুনি তিনি কি বলতে চান। কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা, কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে, 8 বছরের মেয়ে। বাবা শরবত ছবি এখানে লাগায় রাখছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি বলছি, আল্লাহ বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটারে হত্যা করলো? কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ? আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চারা যারা আমি থাকবো কেমনে? আমি কেমনে আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমারে, বাবা তুমি কখন আসবা, বাবা তুমি কখন আসবা, বাবা তুমি কখন আসবা। 8টা বছর আমি আমার বুকেরাই ঘরে ঘুম পাড়াইছি। আমি আজকে আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? আমার অপরাধ কি? কোনোদিন একটা মানুষকে, রামিসার বাবা এই কথাগুলো বলছিলেন। তিনি পুলিশ স্টেশনে বসে আরও কিছু কথা বলেছেন। 8 বছরের এই শিশুটিকে নৃশংসভাবে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে, তার দেহ থেকে শির ছিন্ন করা হয়েছে। 2য় শ্রেণীতে পড়তো এই বাচ্চাটি। তার বাবার কাছ থেকে একটু শুনি।
আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করাতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন, পারবেন না। আপনারা পারবেন না, আপনারা পারবেন না। এটা বড় যুব 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধার তলে চলে যাবে, শেষ শেষ। এটা আমি দেখতেছি, আমার বয়স 55, আমার বয়স 55, আমি দেখতেছি। সমস্যা কি? চেষ্টা করে দেখুন তারা কোন এক্সাম্পল আছে আপনার কি দিতে পারবেন? আসামি ধরা যায় সেই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আপনার কাছে প্রমাণ রাখ আছে? আছে? আপনি কি বুঝবেন আমার দুঃখ? আপনি আমার দুঃখ কি বুঝবেন? কিসের ডায়লগ মারেন আপনি আমার কাছে? ডায়লগ মারেন আপনি আমার দুঃখ আসলে এই পিতার দুঃখ আমরা কি করে বুঝবো? এটা বোঝা সম্ভব? আমি সন্তানের জনক নই, কিন্তু এই যে প্রশ্নগুলো করেছেন এগুলো কি ভ্যালিড নয়? একটা কি এক্সাম্পল আছে বাংলাদেশে ধর্ষণের বিচারের? না। আমরা আরও কয়েকটি ঘটনা দেখব। তো ধর্ষক জামাতি কর্মী, সে এবং তার স্ত্রী মিলে এই কাজটি করেছে। এই শিশুটিকে ধর্ষণ করেছে, পাশের ফ্ল্যাটে অবস্থান করছিল। তো শিশুর বাবা, অর্থাৎ রামিসার বাবার আর্তনাদ শুনলেন, রাষ্ট্রের প্রতি তার দেওয়া ক্ষোভ শুনতে পেলেন। তো কয়েকজন কমেন্ট করছেন সাউন্ড নেই, কথাটি সত্য নয়, সাউন্ড আছে, সবাই শুনছেন। যাই হোক, যদি আপনি দেখতে না পান বের হয়ে আবার ঢুকতে পারেন। লাইভটি যদি মনে করেন শেয়ার করা উচিত সচেতনতার জন্য, আজকের লাইভে আমি যে ঘটনাগুলো দেখাবো এগুলো একত্রিত করে দেখানোটা একটু টাফ, তবে আমি সেই চেষ্টা করেছি। অনেক দুঃখের, কষ্টের সাবজেক্ট, কিন্তু রাষ্ট্রের প্রতি যে দায়, সেই দায়বদ্ধতা থেকে এই কষ্টটুকু করতে আমি বোধহয় পেরেছি। চলুন একে একে দেখি ঘটনা। সুরতহাল শেষে পুলিশ বলছে শিশুটির পায়ুপথ অস্বাভাবিক ফাঁকা। ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বা আত্মহত্যা করেছে। ঢাকায় মাদ্রাসার বাথরুমে 10 বছরের ছাত্রের মরদেহ। এই মাদারচোদগুলো আহমদুল্লাহরা বলছে যে শরিয়া আইন চাই, যেন এখন ডিরেক্ট ধর্ষণ করছে তখন কবুল বলেই ধর্ষণটা করবে, মানে কবুল দিয়া সে এটা জাস্টিফাই করবে। মাদ্রাসায় শিশু ধর্ষণ হইলে এই মাদারচোদগুলো চুপ থাকে। আমি সরি আমার ল্যাঙ্গুয়েজের জন্য, আমি আহমদুল্লাহর এই পোস্ট দেখাবো, কিন্তু যখন একটু দাড়ি টুপি ছাড়া দেখে তখনই তারা এসে বলে শরিয়া আইন চাই ধর্ষণ থামাইতে। তো এই রাজাকারের বাচ্চা তো জামাত, এটার দেখছে মাথায় টুপি নাই, কিন্তু এ তো জামাতি। তো এই বেলায় আহমদুল্লাহরা চুপ। চলুন দেখি চট্টগ্রামের ঘটনা। দর্শক, এলাকাবাসী 3.5 বছরের এক বাচ্চাকে ধর্ষণের ঘটনায় উত্তপ্ত, এবং সেই বাচ্চাকে কিন্তু পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। দর্শক, সেই বাচ্চাকে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায়, এবং এলাকাবাসী কিন্তু এই মুহূর্তে পুরো এলাকাটি ঘিরে রেখেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি তিল ধারণের জায়গা নেই। প্রত্যেকটি ঘর থেকে মানুষজন বের হয়ে এসেছেন এবং তারা যে ধর্ষক সে তার বিচার দাবি করছেন এখন এই মুহূর্তে। আমি আজকে অনেকগুলো ঘটনা দেখাবো। চট্টগ্রামে দেখলেন মানুষ রাস্তায় নেমে এসেছিল, মানুষ রাস্তায় নামা ছাড়া আর এই ধরনের মাদারচোদদের মানে আইনের আওতায় না আনা ছাড়া কোনো উপায় নেই। দেখুন, 7 বছরের মেয়ের কাছে নিরাপদ না, যাদের কাছে নিরাপদ না, মানুষ নয়, তারা পিশাচ। এই নৃশংসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র সমাধান শরিয়া আইন। আরে বেটা, তো দেখেন এই বেলা সিলেটে নিজের শিশু কন্যাকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার। এই আহমদুল্লাহ, দেখ তোর মতো আরেকটা ধর্ম ব্যবসায়ী, তুই শরিয়া আইন দিয়া এরে থামাবি? মারা যাওয়া শিশুটির নাম মোহাম্মদ আবদুল্লাহ, বয়স তার 10। সে বনশ্রীর সি ব্লকের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র এবং ধর্ষক ইসলামিক। আলহামদুলিল্লাহ। তো আমরা একে একে দেখি। ময়মনসিংহে 9 বছরের শিশুকে বলাৎকারের প্রধান আসামি গ্রেপ্তার। দেখতেন দাঁড়িয়ে আছে, মুখ যদিও ঢেকে দেওয়া হয়েছে, আবু রায়হান এবং সিদ্দিকুর। ময়মনসিংহে 10 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার। দেখতে পাচ্ছেন, মানে মোল্লা থেকে বৃদ্ধ কেউ বাদ যাচ্ছে না। দেখাচ্ছি অনেকগুলো ঘটনা। এগুলো কোনো বানোয়াট ঘটনা, টাইমস অফ বাংলাদেশ কোনো কিছুই বানোয়াট নয়। এর এক জামাতি, সে
কোথায় গেছেন? শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে কাজের মেয়েকে ধর্ষণ করেন মাহমুদুল হাসান। দেখুন, নিজের কন্যাকে ধর্ষণ করতে পারে এরা আপনাদের নিয়ে যাবে জান্নাতে। এবং তাদের উত্তরসূরিরা এই আহমদুল্লাহ মাদারচোদকে দেখালাম, এবং তাদের যেগুলো মানে এদেরকে বলা হয় ছাত্র সংস্থার মেয়ে, এদেরকে নাকি আমি জানি না, এদেরকে নাকি মনোরঞ্জনের জন্য তাদের শিবির কর্মীদের মনোরঞ্জনের জন্য তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়। আমি দুঃখিত যদি তাদের কাউকে নারীকে প্রস্টিটিউশনের বাধ্য করা হয়, এটা তারা ভিকটিম। কিন্তু তাদের মুখের কথা আর মননে কি আছে দেখুন। যেটা হচ্ছে ৭১ থেকেই চলে আসছে, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর মানে শেখ মুজিবের সংবিধান। এই সংবিধান, এই সিস্টেম যতদিন না পর্যন্ত চেঞ্জ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের দেশে ধর্ষণ হবে, খুন হবে, আর অনেক ধরনের হচ্ছে অন্যায় হবে মানুষের সাথে। তো এই যে আমরা এনসিপি থেকে ছাত্র শক্তি থেকে আজকে দাঁড়িয়েছি, যেমন আসিয়া যখন ধর্ষণ হয়েছিল, দেখেন তখনও কিন্তু কত বড় মূর্খ শেখ হাসিনার বিচার হওয়া উচিত। এই ধরনের মূর্খ অশিক্ষিতগুলোকে তিনি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিয়েছেন। এই ধরনের অশিক্ষিতগুলোকে তার সরকারের আমলে বড় হয়েছে, এরা সমাজের বোঝা। বলছে আরে অকৃতজ্ঞ, যেই বঙ্গবন্ধুর কারণে বাংলাদেশ পাইছস, নইলে তো এখন পাকিস্তানিদের সেবাদাসী হয়ে থাকতি। তোর বাপ দাদা 14 গোষ্ঠী গোলামি করতো পাকিস্তানিদের। তো সেই মেয়ে এসে বলছে বঙ্গবন্ধুর সংবিধান, ৭২ সংবিধান দায়ী এই ধর্ষণের জন্য। সংবিধান নাকি বলছে যে ওরে, যখন মাদ্রাসায় ধর্ষণ হয় এই মাদারচোদগুলো ঘুমায়। আমারে আজকে ক্ষমা করেন আমার শব্দের জন্য, আমি এত ভালো হইতে পারলাম না। আমি যদি বাংলাদেশে ক্ষমতায় থাকতাম, এই মাদারচোদগুলারে এমন শিক্ষা দিতাম যেই শিক্ষা এরা মনে রাখতো রেপ কারে বলে, কত প্রকার ও কি কি। আর এই তাদের ডুয়াল ফেস, এটা দেখতে পাচ্ছেন। এবার একে একে আমি দেখাই। দেখেন এই শিশুগুলোকে, এই রিপোর্টগুলো দেখেন দর্শকদের। এই দর্শকটার কথা মনে আছে কয়েকদিন আগে? হ্যাঁ, সে কিন্তু জামাতি, তাকে বাঁচানোর চেষ্টা করছে জামাত। এই যে নেত্রকোনায় কয়েকদিন আগের যে ধর্ষণ, সেই 8 বছরের শিশু, মানে 11 বছর শিশু অন্তঃসত্ত্বা 8 মাসের, সেটাও তো জামাত। দেখুন, ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারণ করে ধর্ষণ চেষ্টা, সৎ বাবা গ্রেপ্তার। এই ধরনের মানে এগুলো কিভাবে সম্ভব? দেখুন, দর্শক সাইফুলের জামিন, সে জামিনে মুক্ত। 2016 সালে পূজা নামের একটি শিশুকে ব্লেড দিয়ে ভ্যাজাইনা কেটে ধর্ষণ করা সাইফুল ফেব্রুয়ারিতে জামিনে মুক্ত হয়েছে। নয়া বন্দোবস্ত। ওই রামিসার বাবা যে বলেছে, একটা আমাকে উদাহরণ দেখান আপনারা বিচার করতে পেরেছেন, সে তার সন্তানের বিচার চায় নাই। কারণ এটাই তো এই নৃশংস ঘটনা, এই ধর্ষকদের ভ্যাজাইনা, জননাঙ্গ নারীর শিশুর কেটে বড় করে ব্লেড দিয়ে তারপরে ধর্ষণ করেছে। আসলে এরা যেদিক দিয়ে বেরোইছে ওই দিক দিয়ে ঢুকাই দেওয়ার দরকার তাদেরকে। আসলে এরা পৃথিবীর, আমি এই রিপোর্টগুলো এগুলো দেখার মতো না। এগুলো তো আমি দুঃখিত, ওগুলো দেখাতে হয়। এবং দর্শকদের চেহারাগুলো শুধু দেখুন, সবকটা আল্লাহর বান্দা। বাংলাদেশে অন্য যে কেউ অপরাধ করবে, যারা ধর্মপ্রচারক, তারা কেন অপরাধ করবে? তারা না আলোর দিশারি? তারা না আল্লাহকে এত ভয় পায়? তারা না জান্নাত জাহান্নাম জানে? এইখানে একজন কমেন্ট করেছে, শুরু হয়ে গেছে নাস্তিকদের চুলকানি। ইয়েস, দর্শন হইলে নাস্তিকদের চুলকানি হবে, কারণ নাস্তিকরা মানুষ। আপনারা ধার্মিকরা মানুষ কিনা তার প্রমাণ। মানুষ না তো, অত বড় হইলে এখন মানিকগঞ্জে সৎ বাবার ধর্ষণের শিকার 5 বছরের শিশু, থানায় মায়ের মামলা। 11 বছরের শিশু হত্যা করা হয়েছে ধর্ষণের পর। আমি কিভাবে পড়ি, 7 বছরের এই শিশুটিকে হত্যা করা হয়েছে। বিএনপি লিডার তার বাড়ি বাইরে থেকে বন্ধ করে আগুন ধরিয়ে হত্যা করা হয়েছে। 11 বছরের এই শিশুটি রেপের পর হত্যার শিকার হয়েছে হাটহাজারীতে। বাংলাদেশে এটার সমীক্ষা দেখুন, 18 বছরের আগে তাদের প্রায় 60% নারীকে এই বাংলাদেশে বাচ্চাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। 15 থেকে 19, এটা প্রেগনেন্সির জন্য কতটা রিস্কি। এবং এই চাইল্ড কিলিং, আমি এটাকে হত্যা মানে মৃত্যু বলবো না। আপনারা পড়ে নিন থামায় থামায়। আমার এই শক্তি নাই আসলে পড়ার। যত পড়ছি, সকাল থেকে কফি খেয়ে যাচ্ছি, রাতে ঘুমও হয় নাই, তারপরে আমি কথা বলতে পারছি না। আমি কতগুলো ঘটনা, শুধু ঘটনাগুলো দেখে যান। আল্লাহর বান্দারা কি চমৎকার চেহারা, কি চমৎকার মাদারচোদ, এক একটা দাড়ি। আহা, কিন্তু নিজের নাতিরে মেরে ফেলছে।
বদমাইশটা এবং আরো বাতি আরো হ্যাঁ আরো আমি জানি না এদের শাস্তি বাংলাদেশ মানে কখন তো হবে না, এটা জানাই কথা। এই শিশুদের মুখের দিকে শুধু তাকান, শিরোনামগুলো পড়ুন, কতগুলো খবর। আমাকে আমার বন্ধু সকালে, আমি কালকে থেকে দেখছি, দেখতে তো হয়, এই সকল ফটোকার্ডগুলো পাঠানোর পরে আমি অসুস্থ হয়ে পড়ছি। মুখগুলো দেখুন। এবং রামিসার ক্ষেত্রে আপনারা দেখেছেন কমেন্ট করছে যে এত বড় হয়ে গেছে। সেই মোল্লাদের কমেন্ট, এগুলো আর নতুন করে কি দেখাবো বন্ধু, দেখানো কিছু। শেখ ফরিদ ভাই, আপনার মূল্যায়ন জানতে চাই, আপনার যদি এনার্জি থাকে কথা বলার, আমাদের একটু বলেন তো, আমরা এই বাংলাদেশ নিয়ে কি আশা ভরসা দেখব? এটা তো ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। আমাদের দেশের মানুষের কি মা বোন নাই? তারেক জিয়ার কি মেয়ে না? ইউনুচ্চা, ওর তো একটা মেয়ে আছে, গান গায়, ভালোই গায়। এরা মানুষ নাকি মাদারচোদ সবগুলো? এদের কাজ কি শেখ ফরিদ ভাই? এরা হায় না এরা হয় না মানুষ তো না, রেপ করে না? মানে এরা নৃশংসতায় আমি বলতে চেয়েছি। হায়না রেপ ফাইন বলেছেন, শুধু হায়না না, পৃথিবীর কোনো অ্যানিম্যাল মানুষ ছাড়া কেউ রেপ করে না, ঠিক আছে? আর অপ্রাপ্ত বয়স্ক তো নয়ই, তারা রেপও করে না, অপ্রাপ্ত বয়স্কর ধারে কাছেও যায় না। আপনি দেখবেন অ্যানিম্যালগুলোকে অপ্রাপ্ত বয়স্কর কাছে তারা ধারে কাছে যায় না, কিন্তু মানুষ সেটা করে। আপনি দেখলেন 2 বছর থেকে শুরু করে 4 বছর 10 বছর, আহা কি ভয়ঙ্কর! কি বলবো ভাই, আপনি তো নিজেই বুঝতেছেন আপনার কষ্টের কথা। আমি জানি আপনিও আজকে স্বাভাবিক না, আর আমারও সন্তান আছে, আমি জানি আমার কষ্টটা আরো বেশি। আমি এটা ফিলিংসটা আরো কঠোর, আমার আরো কষ্টের কারণ আমার জন্য, কারণ আমারও সন্তান আছে, মেয়ে আছে। এই যে দেশের এই অবস্থা, এই যে আপনি শিরোনাম ধর্ষকের অভয়ারণ্য এই বাংলাদেশ, এটা কিন্তু প্রথম দেখেন, এই যে আমরা এখানে যখন এগুলো আলোচনা সমালোচনা করতেছি, ওই যে আরেক পেয়ারা পাকিস্তানি, ওই যে এখন বললে তো বলবে আমরা ধর্মবিরোধী হয়ে গেছি, এক ধার্মিক আসছে আমাদের জ্ঞান দিতে, আর এগুলো বলতে দিবে না তারা। কত হারামির ঘরে হারামি এই ধার্মিকেরা পৃথিবীতে। আমাদেরকে নাস্তিক বলে গালি দেয়, আরো কত কথা বলে গালি দেয়, ইহুদি নাসারা নাস্তিক যা মন চায় গালি দেয়। কিন্তু পৃথিবীর কোন পাপটা ধার্মিকেরা করা বাদ রেখেছে? নিজের কন্যাকে যারা ধর্ষণ করে, তাদের ধর্ম তাদের সেখান থেকে থামাইতে পারে না। আমি সেই জন্যই বলি, ধর্ম কখনোই নিরাপত্তার গ্যারান্টি দেয় না। আর এই বদমাইশগুলো যখন, ওই যে আমাদের গ্রামে একটা কথা আছে না, ওই যে অমক মণ্ডলের বাড়ি পুড়ছে, চল আলু পোড়া খায় আসি, এইরকম তারা এখন, এই যে একটা আছে চামড়া নাই পীরের আবরার আহমকুল্লাহ ফাহমকুল্লাহ, এরা এখন সরিয়া আইন চাই, সরিয়া আইন চাই। সরিয়া আইন তো পাকিস্তানেও আছে, রেপ কমেছে। সরিয়া আইন তো সৌদি আরবেও আছে, রেপ কমেছে। বাংলাদেশের যেগুলো মহিলা যাচ্ছে সবগুলোই তো ধর্ষণ হয়ে আসতেছে, ধর্ষিতা হয়ে আসতেছে। সরিয়া আইন তোমাকে গ্যারান্টি দিবে না আইনের সুশাসন? সরিয়া আইন যদি, কোরআন হাদিস যদি নিরাপত্তা দিত শিশুর, তাহলে তো সবার আগে মাদ্রাসার শিশুরা নিরাপদ থাকতো। কিন্তু আমরা কি দেখি, পাইকারি দরে সেখানে গণহারে রেপ হয়, গণহারে বলাৎকার হয় মাদ্রাসা ছাত্র। ওইখানে কি বেদ পড়ায়, বাইবেল পড়ায়, ভগবত গীতা পড়ায়, নাকি তৌরাত পড়ায়, না ইঞ্জিল পড়ায়? ওইখানে তো কোরআন হাদিসই পড়ায়। এইরকম বেহায়া এই দেশের এক মৌলবী দেখবেন, এই রামিসা ওই শিশুটার এক জায়গায় কমেন্টস করেছে, এত সুন্দর পোশাক পরা ভালো না। কত বড় হারে হারামজাদা এই মৌলবীরা, কত বড় বদমাইশ আর পাষণ্ড এরা হইতে পারলে এই বক্তব্য দিতে পারে এখানে। ধর্ম এদের এত পিচাস। আপনি দেখেন, এগুলো প্রত্যেকটা মুসলমান। একটা তো নিজের নাতিকে খুন করে রেখে দিয়েছিল। আবার অদ্ভুত ব্যাপার কি জানেন, ওই যে খুনি বুড়িয়ার ছবিটা দেখালেন তারিয়ালা, সে তার নিজের নাতিকে খুন করেছে, মানে পোলার ঘরের জন্ম নেওয়া নাতি। তার মেয়ে যখন তার ছবি তুলতেছে সাংবাদিকেরা, তার মেয়ে আইসা বুরকা আলাই, আবার বুরকা আলী কয় আমার বাবার ছবি তুলেন না, আপনারা অনুরোধ করতেছে আমার বাবার ছবি তুলেন দেন না, মান সম্মানের ব্যাপার আছে না? কত বড় হারে হারাম জাদি ওই খুনির মেয়া। খুনির ছবি নিবে, সেটা নিতে দিবেন, ওটা নাকি ইজ্জত চলে যায়। এই যে এখানে দেখেন, যে মৌলবী এত সাজসজ্জা ভালো, কত বড় হারে হারামজাদা এই মিজান। এ দেখছেন না, দাড়ি দেখছেন, এই হারামজাদার বানানটাও লিখতে পারে নাই, শুধু ওই তার ওই ইমানদণ্ডটা নাড়াচাড়া করতে পারে। মানে এরা তো যৌন বিকারগ্রস্ত। আহা, এখন বললে এখন আমাদের মানুষ গালাগালি করে, বিশেষ করে মুসলমান, এরা তো বেশি যৌন বিকারগ্রস্ত সারা পৃথিবীতে। আপনি দেখেন পাকিস্তানিরা পাইকারি হারে কোথায় ধরা পড়ে? ইংল্যান্ডে তারা এই কাজ করে। আপনি দেখেন বাংলাদেশের আরেক মৌলবী দেখেন, আর ঢেকে স্বর্গে গেলেও বাড়া মানে আমেরিকা গিয়েও ধরা পড়ছে। দেখেন না যে মোল্লা একটা কয়দিন আগে শিশু নিপীড়নকারী, মানে এর ঢেকে, তার নাম আবার হালিম খান। হ্যাঁ, তো এই যে আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় এই জন্যই বোধ হয় চায় না বোধ হয়
ইসলামকে মেন্টাল ইলনেস বলেছে সম্ভবত। আমি এর সাথে এগ্রি করি না। আবারও প্রিয় দর্শক, আমি চায়নার অফিসিয়াল সরকার যে বিবৃতি, এটার সাথে আমি এগ্রি করি না, ডিসএগ্রি করি। কিন্তু এই সমস্ত কার্যকলাপে মনে হচ্ছে কখনো কখনো চায়না এই বোধহয় যে ঠিকই বলবে। শরিয়া আইন বললো না আহমদুল্লাহ, এখানে শরিয়তের আইনে কি আছে? এখানে আমাদের একজন কমেন্ট করেছেন যে রেপ বলে কোনো কিছু ইসলামে নাই, কেউ দেখাইতে পারবে না। আছে ব্যভিচার, মানে ঠিক নারী পুরুষ করা। তো ব্যভিচার বা ধর্ষণ এটাকেই মনে করা, এবং এই জিনিসটা প্রমাণের জন্য 4 জন সাক্ষী থাকতে হবে, এবং প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এরকম 4 জন রাইখা রেপ করতে হবে, এবং সেটা পেনিট্রেট, মানে দোয়াত কলম দিয়ে এক্সাম্পল দিছে ইসলাম। আমাদের ভিতরে যেমন কলম, এবং সেখানে নারী সাক্ষী হলে 8 জন লাগবে। নারী তো হাফ। ইসলামে তো এই যে চৌরদাসীরা শিবিরে ফাল পারে, ইসলামে নারীরে সাক্ষী হিসেবে অর্ধেক ধরছে, মানুষই ধরে নাই। আর ওই যে আরেক বদমাইশ আছে না, ওই রাজ্জাক বিন ইউসুফ যেটা পিতার গুজ্জদারতে জন্ম নিছে, সে তো বলছে নারীর আত্মা নাই, নারীর আত্মাই নাকি নাই, মানে তার কাম হলো বাচ্চা পয়দা করা। তো ইসলাম নিবেন না, কম দুঃখে এই কথা বলতে। এই দেখেন চেহারা দেখেন, এক একটা চেহারাটা দেখেছেন এই হারামজাদার, দেখেই বোঝা যেতেছে এটা কত বড় জল্লাদ। দেখেন কত বড় জল্লাদ, কপালের মধ্যে 2টা 3টা করে এক করে, মানে এদের কপালই লেখা থাকে আমি মাদারচোদ, এই লেখা আছে দেখেন একদম। এতে দাড়িতেই লেখা থাকে, দেখেন না? এই দেখেন এত শ্বাসসজ্জা ভালা না, কত বড় হারামজাদা এরা। তে এই মাদ্রাসা ছাত্রদের গুজ্জদারও কি সাজসজ্জা করে রাখে? এই শালা মৌলবীর বাচ্চা, মৌলবী শালা গাদার বাচ্চা গাদারা। মাদ্রাসা ছাত্ররা কি পায়জামা নিচে পুটকিতে কি সাজসজ্জা করে রাখছিল? তোরা যেগুলো বলাৎকার করার শালা বদমাইশ। আপনি জানেন আমি মাদ্রাসার শিশুদের জন্য আমার এত কষ্ট হয়, আপনি জানেন? এদের কথা ভাবলে আমার গা শিউরে ওঠে। কোনো বদমাইশ, এই আহম্মকুল্লাহ, আবার ওই রেজাল আবরার, ওই যে চামড়া নাই পীরের এক চেলা, ঠিক আছে, চামড়া নাই পীরের, সে বলছে ইসলামী শরিয়া ছাড়া আর এটা হবে না। কত বড় বদমাইশ! জিন্দেগিতে এরা কোনোদিন বলৎকার একটা কথা বলে নেই। এগুলো বাংলাদেশের আইন, সমাজ, রাষ্ট্র, পরিবার সকলেই দায়ী, রাজনৈতিক দলগুলো দায়ী, বুদ্ধিজীবী দায়ী, সাংবাদিকেরা দায়ী, কেউ এগুলো নিয়ে কথা বলে না। আজকে দেখেন আপনি হামের টিকা নিয়ে পর্যন্ত, হামের কারণে শিশু মারা যাচ্ছে, পাইকারি দরে কথা বলে না। হ্যাঁ, এই যে মানে এটা স্যাটার, ওইটাই তো। মানে মাদ্রাসার শিশু বলাৎকার নিয়ে আমার কিছু বলার নাই, মাদ্রাসার বাইরের ধর্ষণ পেলে জানাবেন, শরিয়া আইন নিয়ে স্ট্যাটাস দেবো ইনশাল্লাহ। এরা তাই এই আহম্মকুল্লাহ, এরা তাকিয়াগিরি এরা করবেই সব জায়গাতে। আপনি দেখেন সব জায়গাতেই। আপনি তো জানেন যে আফগানিস্তানে শিশুদের বিক্রি করে দিচ্ছে পিতামাতারা। এই নিউজ হচ্ছে দেখে বাংলাদেশের আপনি ওই নিউজ ফিডগুলো স্ক্রল, ওখানে গিয়ে দেখেন কে কি কমেন্টস করতেছে, দেখেন। মানে আসলেই চায়নার কথাটাই বোধহয় সত্যি। আমি বোধহয় আমাকে এখন ডিসএগ্রি করার উপায় নেই। আপনি দেখেন প্রতিবাদে বাংলাদেশে, আপনার সাথে আমার বয়স অনেক বেশি, আমার সাথেও তার বয়স বেশি, আমি জিজ্ঞেস করেছি তাদের যে কোনো মৌলবীকে আপনারা কোনোদিন প্রতিবাদ করতে দেখছেন কিনা? কয় না, ইসলাম খতরামে পড়বে, ইসলামের অপমান হবে, মাদ্রাসার অপমান, এলাকার অপমান, তাই গেলে বলে না। চিন্তা করে দেখেন এত বড় অপরাধ তারা এড়িয়ে যায়। এই কারণে বাংলাদেশে কিন্তু এই যে ধর্ষণ বাড়া, নারী বিদ্বেষ, এগুলো বৃদ্ধি পাওয়ার একটা অন্যতম কারণ কিন্তু এই ওয়াজ, এই ধর্মীয় ওয়াজ। এগুলো নারী দেখেন না, ওই যে 1.5 ফুটে একটা আছে, মোটামুটি এখন বলতে খারাপ শোনা যায়, তবুও বলতে বাধ্য, নিগ্রোদের ইমানদণ্ডের সমান তার উচ্চতা না পুরুষের। সে কি বলছে যে 1 বিয়ে করে পুরুষ, 2 বিয়ে করে বীর পুরুষ, 3 বিয়ে করে মহাপুরুষ। কত বড় হারামজাদা এরা! এগুলো এই দেশের মানুষ। আবার এদের সমালোচনা করলে নারীরাই আগে চেতে যায়। ওই যে আরেকটা মাস না দেখালেন না, কি সুন্দর কথা বলতেছে। আলাপ হইতেছে ধর্ষণের, আলাপ হইতেছে আইন শৃঙ্খলার অভাব, এখানে বঙ্গবন্ধুর সংবিধান নিয়ে চলে আসছে করে। বাংলাদেশের ধর্ষণের আলাপ হইতেছে মানববন্ধন, সেখানে নরেন্দ্র মোদী কষাই বলে ওঠে। এই সিংহবামদের, আমি নিজে সেই সমস্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। আমি আয়োজককে বলেছিলাম যে আলাপ হচ্ছে, ওই যে মনে আছে আপনার তনু হত্যা, মনে আছে আপনার তনু হত্যা, তনু ক্যান্টনমেন্টে যে ধর্ষণ করে মেয়েটাকে মেরে, সেই তনু হত্যার বিষয়। এছাড়াও আরো কয়েকবার আমি দেখেছি, আরো কয়েকটা এরকম নারী নির্যাতন, ধর্ষণের ব্যাপারে আমরা মানববন্ধন বা প্রতিবাদ করতেছি। এক চিঙ্কুবাম আইসা বলে ফেল, নারী হোক আর পুরুষ, চিঙ্কুবাম ছাত্র ইউনিয়ন বা ছাত্র ফ্রন্ট বা ছাত্র মৈত্রী, যাই হোক, চিঙ্কুবাম যারা আছে বা মূল পার্টির হোক, সেইখানে গিয়ে বলে কি, এই যে এই বদমাইশ নারীটা বললো না, এই শিবিরের মাস না নাকি পাস না, শিবিরের রক্ষিতা বললো না যে বঙ্গবন্ধু সংবিধানের টান দিল, 72-এর সংবিধান। ওইখানে গিয়ে বলে কি নরেন্দ্র মোদী কষায়। আচ্ছা, বাংলাদেশের যাত্রাবাড়িতে একটা শিশু ধর্ষিত হয়েছে, সেটা নিয়ে আমরা মানববন্ধন করতেছি, ওইখানে নরেন্দ্র মোদী কষায় শব্দটা কেন আনতে হবে? এইরকম পাট পারে এই দেশের বামপন্থীরাও। মানে এই দেশের মানুষগুলোর প্রতি আমার, আপনি শুরুতে বললেন না
যে দেশ নিয়ে আমার আর স্বপ্ন আমি দেখতে পারতেছি না, ভয় পাচ্ছি। কিভাবে একটা আমার দেশের মানুষের মানসিক অবস্থা, সামাজিক পরিস্থিতি কি কোন দিকে নিয়ে যাচ্ছে? একটা মানুষ কি করে একটা ৮ বছরের শিশুকে ধর্ষণ করে তার হাত, পা, মাথা আলাদা করে কি করে সম্ভব? কি করে সম্ভব একটা ২ বছরের মেয়েকে তার যৌনাঙ্গে ব্লেড চালায়? এটা কি করে সম্ভব? এটা কি করে? এরাই মুসলমান, এরাই কিন্তু আবার গাজার ফিলিস্তিনের শিশুদের নিয়ে চিৎকার চেঁচামেচি করে, এরাই কিন্তু আবার ভারত নিয়ে লম্বা লম্বা কথা বলে, এরাই এরাই। আর দেখেন ওই যে জামাতের ওইটা, সে জামা ইসলামী শরিয়া আইন চাইতো, সেই ইয়াবাকে শিশুটাকে হত্যা করে ফেলেছে। এই যে দেখেন দাঁড়িয়াল্লাহ একটা দেখাইলেন, নিজের কন্যাকে দর্শন করেছে। এটা ভাবা যায়? চিন্তা করা যায়? নিজের সন্তানদেরকে, এই বাচ্চা শিশুদেরকে বিক্রি করে দিচ্ছে এবং জানে রেপ হবে। হ্যাঁ, কিন্তু তারপর এই আফগানিস্তানে শরিয়া মারাইতেছে ওরা আইসা। আবার বলে যে আফগানিস্তান নাকি সবচেয়ে বড় ইসলামী শান্তির দেশ। এই দেশের বাঙ্গুরা বলে পৃথিবীর সবচেয়ে ভালো দেশ, যেখানে শিশু বিক্রি করে দেয়। তো যে বিক্রি করে দেওয়া মানে সেখানে তো ধর্ষণ করবেই। আরো ভয়াবহ, এটা আরো এবং ভয়াবহ। এটা বিবিসির রিপোর্ট একদিন আগের, মানে এমন না যে এটা আমি আপনি বানায় বলতেছি। শুধু তাই না, আমরা তো তাও ওই যে রাশমা বা ওই শিশুদের প্রতিবাদ করি, এরা প্রতিবাদ করার ক্ষমতা এদের নাই। এই আফগানিদের, এই বর্বরদের, এই মূর্খদের, এই মূর্খগুলো এরা ভেবেছিল সোভিয়েতদের সরাইলে বা আমেরিকানদের সরাইলে একেবারে আল্লাহর আইনে ফেরেস্তা সব ওইখানে দরিয়া হয়ে যাবে আর মান্না চালু আসবে। এখন নিজের শিশুদের বিক্রি করে চলে এই আফগানিরা। কি ভয়াবহ! এই ইসলামী জঙ্গিবাদ যেখানে যায়, এই বাংলাদেশেরও এই পরিণতি হবে। এই বাংলাদেশে আমি একটা জিনিস আপনাকে বলি, এই বাংলাদেশে যদি যুদ্ধ হয় এইবার, বলতেই ভয় পায়। মানে এই মেয়েটার চিন্তা করেন, শেখ ফরিদ, একটু বোঝার চেষ্টা করি, আপনারও তো সন্তান আছে, মানে বোধ বুদ্ধি সবকিছু দাসত্বে পরিণত করে ফেলছে। দেখেন, মানে আমার ওই যে তখনই আবার চায়নার কথা মনে হয়, যে ইসলামী যে মেন্টাল ইলনেস, এদের দেখলে মনে হয় চায়না ঠিকই বলেছে। সবাই না, অনেকে আমাদের কথা শুনে অনেকে ভাববেন যে আমি নারীটাকে যৌনদাসী বললাম, আপনারা একটু ছাত্রী সংস্থার খোঁজ নেবেন। তাদের এটা বৈধ ইসলামিক ভাবেই এই হালাল, মানে এই নারীদেরকে আমি আর কি এটা বলতে আমার খারাপ লাগে। ইসলামী খেদমত, ওটা ইসলামী খেদমত হিসেবে ওদের মগজ ধোলাই করে, ইসলামী খেদমত করে। শেখ ফরিদ ভাই, আমরা আসলে এই ধর্ষণ নিয়ে বলতে গেলে অনেক দূর। আরেকটা ঘটনা দেখি, যদিও এই ধর্ষকের বাড়ি, রামেশাকে হত্যা ধর্ষণ, তার বাড়িঘর মানুষ মব যেয়া ভেঙে দিচ্ছে। আমি এটার পক্ষে না, বাড়িঘর কোনো দোষ করে না, অপরাধীর বিচার রাষ্ট্র করলে এটাই হচ্ছে যে মূল কাজ। তার বাড়িঘর, তার বাবা মা কি করছে, কোনো বাবা মা, আমি জানি না, এদের বাবা মা বোধহয় রেপিস তৈরি করে। জামাত রাজাকারের বাচ্চা আর কি হবে, জামাত শিবির যারা করে। আপনি দেখেন এদের ওর বউ এই শিশুটাকে ডেকে নিয়ে গেছে না, চিন্তা করে দেন, একটা নারী তাকে তার সন্তানের সময় তাকে ডেকে নিয়ে গেছে, তার স্বামীর কাছে তুলে দিছে রেপ করার জন্য। কল্পনা করতে পারেন? মানে একটা দল, আমাকে যদি পৃথিবীর সব দিয়ে দেওয়া হয় সম্ভব না। বা মৃত্যু অথবা অপশন দেওয়া হয়, জামাত ইসলাম করবো কেন? আমি বলবো মৃত্যু শ্রেয়। কারণ একটা ধর্ষকের দল যারা আমাদের 2 লক্ষ মা বোনদের ধর্ষণ করেছে এই বাংলাদেশে, তাদের রাজনৈতিক দলে আমি যাব একমাত্র মাদারচোদ ধর্ষক না হলে আমি যাইতে পারি না। এদের বাপ মা 14 গোষ্ঠী ধর্ষক, নাহলে এরা জামাত ইসলাম কেমনে করে? আর মানসিক বিকারগ্রস্ত না হলে আপনি জামাত করতে পারবেন না, সম্ভব না। হ্যাঁ, সবই একই সাথে আসলে। এই ডিজিজ তো ওই রিলিজিয়ন, এই পার্টি। হ্যাঁ, মেন্টাল ইলনেস না আসলে আপনি ওইখানে যাইতে পারবেন না। জি। সাতক্ষীরা আমরা দেখলাম মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সহযোগী শিক্ষক গৌরঙ্গ সরকারকে আটক করেছে। খুব নৃশংস ঘটনা, তাকে কান ধরতে হয়েছে। এবং আসলে ইসলাম সম্পর্কে কি বলেছেন তেমন কিছু পাওয়া যায় নাই। তিনি আসলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিছু সত্য কথা হয়তো বলেছিলেন, কিন্তু ইসলাম নিয়ে স্পেসিফিক কটূক্তি সমালোচনা আমি শুনি নাই। বলেন নাই, কিন্তু তাকে উনি শুধু বলেছিলেন যে ফজর নামাজের আজানটা যে দেয় ওইটা একটু আস্তে দেওয়া উচিত, কারণ মানুষ ঘুমায়। এতে ইসলাম খতরেমে চলে গেছে এদের। সেই শিক্ষককে কিভাবে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ চোরের মতো করে, তিনি কান ধরে ক্ষমা চাইছেন। বাংলাদেশ। আমরা এই নারায়ণগঞ্জে স্বামী ওসমানের ভাই সেলিম ওসমান কর্তৃক সেই শিক্ষক ভক্ত, তো তাকে নির্যাতন দেখেছিলাম, আওয়ামী লীগের অবস্থা দেখেছি, বিএনপির আমলে, জামাতের আমলে এই যে কাজগুলো করছে শিক্ষকদের সাথে, এই অন্যায়, এটা এদের নৃশংসভাবে দেশ থেকে পালাতে হবে। মরণ ছবল দিয়েছে শিক্ষক। বিএনপির তার চেয়ে ভয়াবহ, আরো ভয়ঙ্কর হবে, বিএনপির আরো ভয়ঙ্কর হবে।
বিএনপির আরো জি। কপালে শনি আছে, আওয়ামী লীগের আর কি হয়েছে, ভয়াবহ শনি আছে বিএনপির কপালে। তো শেখ ফরিদ ভাই, আমরা যে পুরো বিষয়টা দেখলাম, বাংলাদেশের পরিস্থিতি, শেখ হাসিনার একটু বক্তব্য শুনি। এ থেকে একটা জিনিস কিন্তু উনি কি ঠান্ডা মাথায় ইঙ্গিতটা দিলেন? আমরা শুনি তিনি কি বলছেন। হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিথ্যা অনেক শাস্তি দিয়েছে। আমি এটা পরোয়া করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। তবে হ্যাঁ, ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন কত আহ্লাদ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চালায়। আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসব, এবং যে অবস্থায় আমার হোক আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি, আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশেই পড়ে আছে, বাংলাদেশের জনগণের কাছেই পড়ে আছে। বাংলাদেশের জনগণের জয় হবেই হবে। হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম জি, দিয়েছে। শেখ হাসিনা যে কথাগুলো বললেন, আমি চরম শেখ হাসিনার সমালোচক ছিলাম, কিন্তু আমি তো দেখতেছি যে উনি ঠিকই বলেছেন যে আমরা তো ইউনূসের আমল দেখলাম, তারেকের আমল তো বোঝাই যাচ্ছে প্রতিদিন ধর্ষণের অভয়ারণ্য বাংলাদেশ, এবং সব কিছু ব্যর্থতা সবই দেখা যাচ্ছে। তো এখন তো শেখ হাসিনার জনপ্রিয়তা তুমুল বাড়ছে, তো এই জন্য তাকে কিছু কিছু করতে হয় নাই। আপনার কি মনে হয় এই ধর্ষণ কাণ্ড দেখে কি মনে হয়? আপনি ঠিকই বলেছেন। আমি কিন্তু এর আগে আমিও বলেছি, অনেকেই বলেছে শেখ হাসিনা আওয়ামী লীগ ভালো কাজ করেছে এই জন্য জনপ্রিয় হচ্ছে, তা না কিন্তু। মানে যারা ছিল 18 মাস আর যারা এখন আছে, তারা এত আকাম কুকাম, এত বদমাইশি, এত লুটপাট, এত ভয়ঙ্কর কিছু করতেছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা এমনি বেড়ে যাচ্ছে, আকাশ ছুঁয়ে গেছে। আপনি কালকে যদি ইলেকশন দেন, ধরে নিলাম গত 17 বছরে আওয়ামী লীগের 17,000 ভুল আছে, কালকে আপনি ইলেকশন দেন ফ্রি অ্যান্ড ফেয়ার, বিশ্বাস করেন আমার ধারণা 300-তে 300 আসনই পাবে। আমার ধারণা জামাত বিএনপি একটা আসনও পাবে না। আর পাবলিক এই মানুষদের এই মুহূর্তে যদি আওয়ামী লীগ বিপ্লবের ডাক দেয়, আন্দোলনের ডাক দেয়, আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগের কর্মীর চাইতে, নেতার চাইতে মানুষ আসবে 10 গুণ বেশি। মানে তারা দেশটাকে এমনভাবে নিয়ে গেছে এই ইউনূস সরকার, আমার ভাবির পোলারা, এবং এই যে মুসলেখা সরকার এবং মুসলেখা বিরোধী দল, এদের বক্তব্য শুনতেছেন, এরা কিন্তু সব তলে তলে এক। আপনি মনে করেন না যে এদের মধ্যে যে বিরোধ হয়, বিএনপি, জামাত, আমার ভাবির পোলা, এগুলো কিন্তু সব প্রেসক্রাইবড, ঠিক আছে, এগুলো সব প্রেসক্রাইবড। এরা দেখেন, আমার আচ্ছা একটা জিনিস কল্পনা করেন তো, জয় বাংলা স্লোগান দিলে দাঁত থাকে না, জয় বাংলা স্লোগান দিলে মায়েরে মেরে ফেলে, যে স্লোগান দেয় ছাত্রলীগ করলে মেরে ফেলে। বিএনপির নেতা মির্জা আব্বাসরে গালি দিতে দিতে সিঙ্গাপুর কোমা পাঠাই দিছে, আরেক নেতারা কালকে মাফিয়া বলছে মন্ত্রীরে। ওই চুক্তি করেই তারা আসছে। জামাত যেভাবে চরমনায় পীর যেভাবে বিএনপির সমালোচনা করে, বিএনপির আপনি প্রতিবাদ করতে দেখেন না কেন? আপনি দেখেন এরা সব প্রীতি ম্যাচ খেলতেছে, ঠিক আছে, এরা প্রীতি ম্যাচ খেলে যাচ্ছে, এগুলো আমরা বুঝি। তো জনগণ এগুলো বুঝে গেছে। আপনি যদি মনে করেন আপনি জনগণকে কিছুক্ষণের জন্য বোকা বানাইতে পারবেন, বা বেশ কিছুক্ষণের জন্য বানাইতে পারবেন, সব সময়ের জন্য তো বোকা বানাইতে পারবেন না। তাই শেখ হাসিনা যেটা বলেছেন যে জনগণও দেখুক, আমিও দেখতেছি, আর তিনি যেটা বলছেন শেষের ওই কথা, তাকে ফিরে আসতে হবে। কেন জানেন? কারণ তিনি যদি দেশকে ভালোবাসেন, অবশ্যই তাকে ফিরে আসতে হবে। আর ফাঁসি গেলেন আমি থোড়াই কেয়ার করি, শেখ হাসিনাকে ফাঁসি দিবে এই মুহূর্তে আর পারবে না। মানে যাওয়া একটা সম্ভাবনা তাদের ছিল, এখন শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই বিপ্লব হয়ে যাবে। কারা ফাঁসি দিবে শেখ হাসিনাকে? কিভাবে? জি, মাহফুজা সহ অন্যান্য এই দিশেহারা পারুল টারুল এরা দেখলাম বেশ উদ্বিগ্ন, আওয়ামী লীগ ফিরে এসেছে, আওয়ামী লীগ অমুক সময় ফিরে এসেছে, এই জিনিসগুলো বলছে। হ্যাঁ, অন্যদিকে মাহমুদুর রহমান, ওই যে আমার দেশ, জামাতের দেশ, সেই আমাদের সেই দেশ। শিশু হত্যাকারী, সে বলছে যে আওয়ামী লীগকে ভ্যালিড করা হচ্ছে এইভাবে ওইভাবে, ইউনূস সরকারের সমালোচনা করলে আওয়ামী লীগ ভ্যালিডিটি পেয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে, ইউনূস যেভাবে দেশটাকে বিক্রি করে দিয়ে গেল আমেরিকার কাছে, তো সেই হামের চিকিৎসা না করে, টিকা না দিয়ে যে শিশু হত্যা করলো, তার সমালোচনা করলে আওয়ামী লীগ ফিরে আসবে। তার মানে তো তারা স্বীকার করে নিল যে আওয়ামী লীগ ঠিক ছিল, আওয়ামী লীগের ভ্যালিডিটি আসছে, তারা এখন কি ভয় পাচ্ছে? এবং আওয়ামী লীগকে জনগণ চায়, তাদের কথাতে প্রমাণ হয়ে গেল। মানে চিন্তা করে দেন কত হারামির বাচ্চা এটা, যে বাংলাদেশে কোনো সমস্যা হলে সেটা নিয়ে আলোচনা করলে আওয়ামী লীগ ফিরে আসবে, তাই কিছু বলা যাবে না। বিষয়টা এরকম। মানে এরা বুঝছেন তো এরা কারা, এরা যে কারা আপনি সেটা বুঝতে পারছেন তো। মানে বোঝা গেল যে এরা জনগণের জন্য আসে নাই, দেশের জন্য আসে নাই, দেশের সার্বভৌমত্বের জন্য আসে নাই, মানুষের জন্য আসে নাই, কৃষকের জন্য না, শ্রমিকের জন্য না, শিশুর জন্য না, শিশুর মায়ের জন্য না, কার জন্য? তারা আসছে শুধু আওয়ামী লীগকে হটানোর জন্য। পরিষ্কার, যেটা আমরা আগে বলেছি, যারা দেশের জন্য আসে নাই, কথাতে পরিষ্কার হয়ে গেল। শোনেন, সারা পৃথিবীতেই কিন্তু ঘটেছে সরকারের পতন হয়,
কিন্তু এইবার বাংলাদেশে একই সাথে সরকারি দল এবং বিরোধী দল একই সাথে পতন ঘটবে, যেটা বাংলাদেশের মানুষ দেখবে। তারা শুধু শেখ হাসিনা তো সবসময় রাজনীতির জন্য প্রাসঙ্গিক, যত কিছুই বলি না কেন আমরা। ভুল ত্রুটি থাকবে, একটা রাষ্ট্রের সরকার ভুল ত্রুটি, কিন্তু এখন তখন কথা বলা গেছে, কথা বলা যায়। এইভাবে মব ভায়োলেন্স আছে। আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে এই দেশের যারা এই মুহূর্তে যারাই এই তথাকথিত জুলাই সন্ত্রাসীদের পক্ষে ছিল, তাদেরই পুরো সুর কিন্তু পাল্টে গেছে। ওই যে কারিনার মা, আমার ভাবি কাউ সারের বউ, সে কিন্তু বলে ফেলছে যে আমি তো জুলাই যোদ্ধা না, আমরা কেউ জুলাই যোদ্ধা না। এখনই ভয় পেয়ে গেছ ও ভাবি, এখনই শিখে গেছে। শুনেন, এই পিছনের তার পশ্চাৎ দেশের তার পাশা ফুইলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে এক একজনের। দেখবেন সবগুলোর গালের মাংস, পেটের গোস্ত ঘাড় হয়ে গেছে দুম্বার গোস্তের মতো, আর পাশা হয়ে গেছে ময়মনসিংহে পাউরুটির মতো। পাবলিক এদের যে কি করবে দেখতে পারবেন আপনি। আওয়ামী লীগ লাগবে না, ওই ছাত্রলীগ লাগবে না, সাধারণ পাবলিক এদের এই ইউনুসকে হামের যাদের সন্তান মারা গেছে আপনি লিখে রাখেন। আমি সেই পরিত বললাম, শুধু এই সরকারের পতন করতে দেন। এরা এই যত এর সাথে যারা যারা দায়ী সবগুলোকে এই যাদের বাচ্চা মারা গেছে তারা পিটিয়ে মেরে ফেলবে। রক্ষা করতে পারবেন না আপনি, আদালতে পারবেন না। এবং আমরা ভায়োলেন্সের পক্ষে না, কিন্তু এটা আমরা সহ্য করতে পারতেছি না। কারণ এই শিশুদের আপনি হত্যা করবেন। হামের এই যে রুমিন ফারহানা কি বলছে যে হামের ঠিকানায় কথা বলা যাবে না, আওয়ামী লীগ ফিরে আসবে। ও আওয়ামী লীগ ফিরে আসবে বলে কথা বলা যাবে না, তাই নাকি? তাহলে আমরা ওই আওয়ামী লীগই চাই, যেখানে হামের টিকা শিশু মারা গেলে কথা বলতে পারবো, দেশের চুক্তি সার্বভৌমত্ব নষ্ট হলে ওই আওয়ামী লীগই আমরা চাই, ওই দলই আমরা চাই। তোমাদের বাবা আমাদের দরকার নেই। আর তোমরা যে কি করবা, তোমাদের উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা, বাংলাদেশকে বিদেশিদের কাছে দেওয়া। শেখ হাসিনা যা বলেছেন তাই হয়েছে, অন্য বিদেশি সৈনিকদের জায়গা করে দেওয়ার জন্যই তারা আসতেছে। সুতরাং এটা এখন পরিষ্কার। তো শেখ হাসিনা এখন তো প্রাসঙ্গিক হবেই, ধীরে ধীরে আরো বেশি প্রাসঙ্গিক হবেই, কেউ ঠেকাইতে পারবে না। অনেক ধন্যবাদ। আমরা শেখ হাসিনার বক্তব্যটা আরেকটু শুনি। আপনি কায়সার হামিদের কথা বলেছেন, আমি এটা একটু দেখাবো। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। প্রিয় দর্শক, আপনারা শেখ হাসিনার বক্তব্য শুনতে পাচ্ছেন কিনা জানাবেন এবং শেয়ার করবেন। তো তার শাসনামল এইগুলোর চেয়ে অনেক বেটার ছিল। প্রতিদিন রেপ হচ্ছে, হামে শিশু মারা যাচ্ছে, অনেক কিছুই হচ্ছে। যাই হোক, সেগুলোর বিচার তো অবশ্যই বাংলাদেশে হবে। এবার হচ্ছে যে কিছু দেখাইছিলেন, এখন কিছু দেখাইছিলেন না তখন? হ্যাঁ, আমি দেখতে পেলাম না। আচ্ছা, আমি আবার দেখাই। এটা শেখ হাসিনার বক্তব্য, এটা আপনারা শুনেছেন। মানে এই বক্তব্যটাই আমি একটু আগে দেখালাম। হ্যাঁ, দেখান। জি, এটা ওই যে তিনি ফিরবেন এবং তারেকের আমলটা যেন আমরা দেখি। আপনি কায়সার হামিদের কথা বলেছিলেন, এই কায়সার হামিদের ব্যাপারটা একটু আমি দেখাই। কায়সার হামিদ জানেন যে কারিনা কায়সার গণভবনে লুটপাটকারী চোরের বাবা। আমি এই পোস্টে শেয়ার করেছিলাম গত 16ই মে। সেখানে একজন কমেন্ট করেছেন, মোহাম্মদ মশিউর রহমান। তিনি কি লিখেছেন দেখেন। Kaisar Hamid is not a new thief. He is my classmate in Adamji Cantonment College. When we are in class 7 in 1974, he and his another friend Akram, son of vice principal, stole college fans. You can investigate the truth of my word. I know a lot of negative side about him. এখানে তিনি বলছেন যে কায়সার হামিদ ক্লাস 7-এ থাকতে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের ফ্যান চুরি করছে। এই চোরের বাচ্চা চোর, আগের পুরনো চোর। দেখেন, আমি বাংলাদেশে অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর দেখছি। কেউকে বলা হয় বউ ব্যবসায়ী, ভাত ব্যবসায়ী, গার্লফ্রেন্ড ব্যবসায়ী, জামাই ব্যবসায়ী। এই প্রথম আমি দেখলাম কন্যা ব্যবসায়ী। মানে নিজের কন্যাকে বেচা দিছে কেমনে দেখেন। তার কয়েকটা স্টেটমেন্ট আমরা শুনবো তার মুখের কথা। আমি নিজের ঘুমায় থাকলে তো আমার লাভ হইতেছে। মেয়ে অসুস্থ, বিয়ে হলো ভিন্ন জিনিস। বিয়ে খাওয়া তো এটা যাই না কবে।
সে রাজাকারের বাচ্চা রাজাকার, ওই ডাকসুর ওই যে কি রাজাকার সাদিক কায়েম, ওর বিয়েতে গেছে, সেটার জাস্টিফিকেশন ক্লারিফিকেশন কিভাবে দিচ্ছে যে আমি বসে থাকলে তো হবে না, বিয়েতে গেছি তো কি হয়েছে দেখেন। ছবি দিচ্ছে অ্যাটেন্ড করতে গেছি আমি ফার্স্ট হলো একটা বিয়ে অ্যাটেন্ড করে চলে আসছে, এটা অনেক আগে থেকে একটা প্রোগ্রাম। এখন ওর যে এই অবস্থা হয় আমি তো কল্পনাই করি, আমি তো কল্পনাই ছিলাম না। আমাকে তো সে বলে নাই, আমার ভাই বলছে মানে তুমি মানে নার্ভাস হয়ে যাবে এই জন্য বলে নাই, মানে বলতেছে স্টেবল, তেমনটা স্টেবল নাই, ফুসফুসের চেষ্টা করতেছে। কিন্তু আমার এমন না যে আমি তাকে হসপিটালে ফেলা রেখে আমি করতেছি, চিকিৎসা চলতেছে, কারণ আমি বিয়ে খেতে গেছি আমার। সে বিয়ে খাইতে গেছে মেয়েরে রাখা। এইবার দেখেন কিভাবে মেয়ে ব্যবসায়ী তার নিজের মেয়েরে বেচে দিছে, ভারতে চিকিৎসা করতে গেছে। এই যে অকৃতজ্ঞ, এই যে অমানুষগুলো আমাদের মানুষ, বাংলাদেশের মানুষদের চিকিৎসা প্রাপ্তি ভারতে, সেটাও যে ধ্বংস করছে। দেখেন এই রাজাকারের বাচ্চারা কত বড় ক্ষতিকর, দেখেন কত বড়। তো তুই ভারতে গেছিস কেন চিকিৎসা করে? আর যাওয়ার পরে দেখেন ভারত সম্পর্কে কি মন্তব্য। কল্পনাই করে নেই, বিশ্বাস করেন যে 10টা দিন যে কোনো একটা রোগীকেই তো 1 মাস লাইফ সাপোর্টে রাখা যায়। যে এটা আমি বুঝলাম না, ফট করে 4 দিনের মাথায় তারা লাইফ সাপোর্ট কেন খুলে ফেলবে? এটা রহস্যটা কি এখনও আমি বুঝতে পারলাম না। এটা কোনো মানে ভিতরে কোনো রহস্য আছে কি না, বা তার সুচিকিৎসা ইচ্ছাকৃতভাবে করা হয় নাই, বা এরকম কোনো একটা কনস্পিরেসি আছে কি না। আর ভারতীয়দের যেই আমি বলবো বাংলাদেশের প্রতি যে আগে যে ভালোবাসাটা ছিল, এটা অ্যাকচুয়ালি বা কারিনা যখন মারা গেল তারপরে থেকে তার 2 ভাই তাকে কফিনে করে আনার চেষ্টা করছে, কিন্তু সেদিন যখন রাত্রে মারা গেল তাদেরকে খবর দেওয়া হলো হয়তো ইন্ডিয়ান টাইম 12টার দিকে, বাংলাদেশের টাইম ওই সময় বাংলাদেশের টাইম 11:30 হবে, ইন্ডিয়ান টাইম 11টার দিকে। আমি জানছি আরও পরে 12:30 আমাকে এর মধ্যে ফোন ধরে নাই, তারা তো বিশ্বাস করতে পারতেছিল না। তো তারপরে থেকে নিয়ে যে কফিনটা যে আনবে, এই কমিশনের পারমিশন লাগে, এখানে লাগে, তারা কোঅপারেট করতেছিল না, যে কারণে ওই দিন আনা সম্ভব হয় নাই গতকাল। তো গিয়ে সেদিন ফ্লাইট ছিল, 3টার ফ্লাইট আর ধরতে পারে নাই। তো এই যে নন কোঅপারেশনটার জন্য এই অবস্থা হয়েছে। তারপরে দেখেন তারা অনেক কষ্ট করছে, রাত 11টা-12টা পর্যন্ত নিয়ে যায়, নাহলে আজকেও আসতে পারতো না। এই পারমিশন নিয়ে আজকে কোনো রকমে, তারপরে ইন্ডিকাতে তো নেয় নাই, ইউএস বাংলা তারা আসছে, এবং ইউএস বাংলাকে ধন্যবাদ যে তারা যে কার্গো ফিটা তারা মকুফ করে যে আমাদের সাথে একত্রতা ঘোষণা করছে বা আমাকে হেল্প করছে, সেজন্য আমি ইউএস বাংলাকে ধন্যবাদ। তারপরে আমার ফ্যামিলির শুভাকাঙ্ক্ষী উপসচিব হাফিজ ভাই, তাকে ধন্যবাদ। ওখানে উনি অনেক সহযোগিতা করছে সেখানে ফ্লাইটটা পাওয়ার জন্য, এবং এই যে কার্গো দিয়ে কারিনাকে এখানে শিফট করার জন্য ওনাকে ধন্যবাদ। যারা আমার পাশে ছিলেন, আর্থিকভাবে যারা সহযোগিতা করেছেন, অনেকে ঋণ দিয়েছেন, অনেকে কিছু টাকা দিয়েছেন এককালীন। জাস্ট মেয়েটাকে বিক্রি করলো, জাস্ট তার টাকার অভাব নাই, তার বউ নর্থ সাউথে পড়ায়, সে নিজেও ফুটবলার ছিল, বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিল, জাস্ট বাটপারিটা করলো। এবং দেখেন ভারতের বিরুদ্ধে যে বিদ্বেষটা দেখাইলো, এই ভারত তো তাকে ভিসা দিছে। তুই পাকিস্তান যাস নাই কেন চোরের বাচ্চা চোর? তুই তো ফ্যান চোর তোর কলেজের। আচ্ছা, তোর মায়ের ভারতে নিয়ে গেছোস, সেখানে লাইফ সাপোর্টে রাখে নাই কেন? তো মেডিকেল তো চাইলে তো লাইফ সাপোর্টে রেখে ব্যবসা করতে পারতো, তারা তো অনেস্টি দেখাইছে। বাংলাদেশে আদমরা কইরা, হ্যাঁ ওটাই করা দরকার ছিল, তাহলে ভালোই হতো। জি, আদমরা কইরা এই অবস্থায় নিয়ে গেছে ইন্ডিয়াতে। এবং আমি ভারতের অনেক বিষয়ে সমালোচনা করতে পারি, আমাদের ভিডিও ভারতীয়রাও দেখেন, এটা দেখলে কি মনে করবেন কত বড় অকৃতজ্ঞ। যারা জেনুইন চিকিৎসার জন্য ভারতে যেতে পারে না, তাদের সাথে তো আর ভারতের চিকিৎসকরা এই মন্তব্য, আপনি মন্তব্য করলে সেটা হয়তো ভারতীয় চিকিৎসকরা শুনবে না, কিন্তু এই লোকের মন্তব্য তো তারা শুনবে। ট্রান্সলেট করা ভার্সন তাদের পত্রিকায় লেখা হবে, তো বাংলাদেশের সাথে তো বৈষম্য করবে। বাংলাদেশের মানুষদের ইন ফিউচার এই ধরনের ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা কার্পণ্য দেখাবে। মজার বিষয়, ভারত আসলে কি করে আমি বুঝি না। চিন্নি মাস্টার মাইন্ড, সে সারা বাংলাদেশে হিন্দু নিধনের যে আগুন জ্বালিয়েছিল, তাকে ভারত আশ্রয় দেয়। আরও অন্যান্য উগ্রপন্থীদের ভারত আশ্রয় দেয়।
এই যে মাহাদি নামের একটা সন্ত্রাসী, জুলাই সন্ত্রাসী, সে আরো বিশেষ ইউরোপে যাওয়ার জন্য ভারতের রুট ব্যবহার করে, মুফতি মাসুদ জেলে, কিন্তু এই মাদারচোদদের ভিসা দেয়, আর তারা বাংলাদেশে যে ভারতের ব্যাপারে গালাগালি করে, ঘৃণা ছড়ায়। এটা কি ভারতের দোষ কি দেখেন আপনি বলেন তো ভাই? আর এই ধরনের অকৃতজ্ঞদের বলেন, আমরা তো জেনুইন লোক ভিকটিম হচ্ছি। ভারত এমনি জেনুইনদের জেলে রাখেন, হলে ভিসা দেয় না, আর এদেরকে ভিসা দেয়, কিন্তু এরা এসে গালাগালি করে, ভারতীয়রা এগুলো দেখায় বলবে যে আমরা অকৃতজ্ঞ। পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমরা আসলে অতিক্রত হবে। কাইসার হামিদের মতো বদমাইশ ফ্যান্সু ছোটবেলায় আর বলতে হবে না। শোনেন, এই জন্য আমি না আরেকটা জিনিস বলি, এর বাবা কিন্তু পাকিস্তান ফেরত। আমি পাকিস্তান ফেরত যারা, এদের কিন্তু খুবই অবিশ্বাসের চোখে দেখি। এরা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, কিতাবও লিখছে কিন্তু মুক্তিযুদ্ধ নেই, ওর বাপ, এই কাইসার হামিদের বাপ। এরা কিন্তু যারা পাকিস্তান ফেরত যত অফিসার দেখবেন সবগুলো বেশিরভাগই মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার। কাইসার হামিদ তাদের একজন। এরা একই সাথে ভারত বিরোধী, শুনেন, একই সাথে কিন্তু ভারত বিরোধী। এবং দেখেন, যখন উনি যায় তার মেয়ে কিনা, আমি বলেছিলাম এই মেয়ে ভালো হয়ে আসার পরে ভারতের বিরোধিতা করবে, বলেছিলাম আমি। কিন্তু দেখেন, এর বাপ যদি কারিনা করতো, একটা কথা ছিল বয়স কম, বুঝে না, ধরে নিলাম। কিন্তু কাইসার হামিদের কি বয়স কম? কত বড় বাটপাড়া এদের ভেতরে, এত পাকিস্তান প্রেম। যদি পাকিস্তান গিয়ে মারা যাইতো তাহলে আবার কি বলতো, আলহামদুলিল্লাহ, পেয়ারা পাকিস্তান, পবিত্র পাকিস্তানে গিয়ে আমার মেয়ে মারা গেছে। এই যে সিএমসি যে বললো যে দেরি করছে, গাধাটা জানেই না ওইখানে একটা প্রসেস আছে। তার ছেলেরা বুঝেই নাই যে কোথায় যেতে হবে। ও কি ভারতের প্রাইম মিনিস্টার ওইখানে গিয়ে সরকার ব্যবস্থা করবে? ওটা সিএমসি যে হসপিটালে ছিল, আমি খুব ভালো করে সেটা জানি কিভাবে সেটা আনতে হয়। ওইখানে বরং তাড়াতাড়ি আসছে, বরং তাড়াতাড়ি ছেড়েছে। এটা আরো দেরি হওয়ার কথা ছিল। এরা তো প্রসেসই জানে না তার পোলারা, ওই যে নিজেও বল। আর ওইখানে ভাষাগত সমস্যা আছে, তারা বুঝতে পারে নাই। রাতে মারা গেছে মানে বুঝেন, মানে ওই ডে কাউন্ট করা হয় নাই, পরের দিন কাউন্ট করা হয়েছে। সেখানে পুলিশি প্রক্রিয়া গাধা বুঝেই না যে একটা লাশ হইলে কি দেওয়া যাবে, প্রসেসিং আছে, সেখানে ডেথ সার্টিফিকেট নিতে হবে, পুলিশের কাছে যেতে হবে, তার জাতীয়তা নিশ্চিত করতে বহুবিধ ব্যাপার আছে। এত তাড়াতাড়ি আসছে, এটি তো বেশি। কিন্তু অকৃতজ্ঞের মতো বলে ফেললো ভারত ভালো না। বরং এর কারণে কি হচ্ছে জানেন, এদের কারণে আমরা যারা ভুক্তভোগী বা যারা প্রকৃতপক্ষেই ভারতের পক্ষে এবং প্রকৃতপক্ষে যাদের ভিসা প্রয়োজন, এক সময় তারা ক্রাইসিসে পড়বে। কারণ আপনি যেটা বললেন, বিশেষ করে যে এগুলো যদি অন্যেরা বলতো কিছু হতো না। সরাসরি ওর বাবা বলছে যে নিজে ছোটবেলা থেকে ফ্যান চুরি করে অভ্যাস, বুড়ো বয়সে মেয়া বউ নিয়ে যায় গণভবনে চুরি করে অভ্যাস। আবার তার বউ সারা জীবন শুনেছি চোরের মায়ের বড় গলা। এইখানেও তো আমরা দেখলাম যে সুন্নিরও বড় গলা। দেখলাম তার মা কি বললো। আপনি যেটা বলেছেন, ভারত সরকারকে আমেরিকার মতো পলিসি নিতে হবে, তাহলে তাদের ফেসবুক ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। এটা যদি না করে, ভারত কিন্তু নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারত কি করতেছে, তার বন্ধু রেখে, শুনেন, আপনি আপনার বন্ধু, যাই হোক ধরে নিলাম আপনার বন্ধুকে চেনার দরকার নাই, কিন্তু শত্রুকে যদি না চেনেন আপনার তো ক্ষতি বেশি হবে। আপনি আমার বন্ধু, আপনাকে চিনলাম না, এর জন্য কিন্তু আমার ক্ষতি হবে না, আপনি আহত হবেন। আমি আপনার বন্ধু, আপনি আমাকে চিনলেন না, আমি মানসিক কষ্ট পাবো, কিন্তু আমি ক্ষতি করবো না। কিন্তু আপনি কি করতেছেন উল্টো, বন্ধুকে তো দিচ্ছেনই না, চিনতেছেন না, শত্রুকে আপনার পাশে বসাইলেন, তা আপনি তো বিপদে পড়বেন। তো ভারতের দশা তো তাই হবে, ভারতের এটা উচিত। আমার মতো এটা ইউরোপ এবং আমেরিকার মতো পলিসি নেওয়া উচিত যে প্রত্যেক ব্যক্তির, যেমন একজনকে আমি চিনি, দেখেন কত বড় বদমাইশ, ফেসবুকে এত ভারত বিরোধী পোস্ট দিয়েছে, হঠাৎ করে দেখি তার ওইখানে ভারত বিরোধী পোস্ট নাই। আর ইরানের খোমেনিরে নিয়ে পোস্ট দিত, হঠাৎ করে একদিনকে দেখি তার পোস্ট নাই। আমি বললাম ঘটনা কি, কমপক্ষে 200 পোস্ট নাই। পরে তার বন্ধুকে আমি বললাম কি ব্যাপার, তোমার বন্ধু দেখি সব এগুলো পোস্ট ডিলিট করে দিছে, বলে ভারতের ভিসা নিবে তো সেই জন্য ডিলিট করছে। চিন্তা করে দেখেন। মানে এদের সাক্ষাৎ একটা শয়তান দেখতেছি। ওর বাপ দাদা 14 গোষ্ঠী বংশ পরম্পরায় এদের বিচার বাংলাদেশে। ওর বউ যদি এখন বলতেছে যে আমি চুরি করি নাই, চুরি তোরে, মানে আমি শিক্ষক মানুষ। কাইসার হামিদ যদি পাকিস্তান না পালায়, তার বাবা যেরকম পাকিস্তান থেকে পালায় ভারত, দেখেন কত কৃতজ্ঞ, তারা কিন্তু ভারত হয়ে পালিয়ে আসছিল। এবং তার বাবার বইয়েতে আমি পড়েছি, কাবুলে ভারতীয় অ্যাম্বাসেডর, এই কাইসার যখন ছোট ছিল, ওর মা ওর বাবা আসছে, ওর বাবার বইয়ে আমি পড়েছি, সেখানে তিনি লিখেছেন যে কাবুল এম্বাসিতে পুরো ভারত সরকার তাকে সহযোগিতা করেছিল বাংলাদেশে আনার জন্য। কত বড় বেইমানের বাচ্চা, বেইমান। একজন ভালো একটা কমেন্ট করছেন যে 1 মাস ধরে লাইফ সাপোর্টে রাখলে তো ব্যবসা ভালো হতো, মেয়ে বেচা খাইতো, মানুষের কাছ থেকে টাকা তুলতো, তাড়াতাড়ি ব্যবসা বন্ধ। ইয়েস, দিস ইজ দ্য ফ্যাক্ট। এই শালা আরেক বদমাশ। শুনেন, যারা ব্যবসায়ী, যারা প্রতারক, তারা মায়ের জানাজা বেচে খায়, আর তো কন্যা ও তো বেচে খাবেই। চেহারাটা দেখেন না বদমাইশ, চেহারা দেখেই তো বোঝা একটা বদমাইশ, বদের হাড্ডি একটা। আর কথাবার্তা দেখেন না। আমরা একটা জ্বলন্ত উদাহরণ, এই যে ভারত বিদ্বেষী যেগুলো, এদের আসলে
মানে ভারত বিদ্বেষ দেখানো আমার রাইটস, মারা খাইলে আমি আবার ভারত যাব। দেখেন এখানে আমাদের নাফিস শাতিল ভাই উনি ভালো একটা এসে- ইয়ে এসে- দিচ্ছেন যে লিডারের বক্ষব্যাধির চিকিৎসার জন্য ভারতে নেওয়ার প্রয়োজন পড়ে কিনা দেখি, একটু দেখি ভিডিওটা। এই মোদি তোর সামরা আমরা আসতেছি ভারতে তোদের দেশ দখল করার জন্য। সুপার সুপার আশাই মোদি তোর সামরা আমরা আসতেছি ভারতে তোদের দেশ দখল করার জন্য। দাঁড়ান শেখ ফরিদ ভাই, একটু ইকো হচ্ছে, মানুষকে একটু দেখাই। হ্যাঁ আশাই মোদি খেয়াল করো। তোর সামরা আমরা আসতেছি ভারতে তোদের দেশ দখল করার জন্য। আচ্ছা, খায়রুল দেয়ান একটা স্ট্যান্ডার্ড, মানে তিনি ওই মোদির বিরুদ্ধে অনেক বক্তব্য রাখলেন এবং তারপরে যে এই যে কাশি আসলে সিরিয়াস অসুস্থ হইলে বাংলাদেশে আসলে ভারত বিদ্বেষীর এরকমই। ভারত বিদ্বেষ দেখা যাস না কেন, পাকিস্তান বাপের দেশে যা, আমেরিকা তখন নতুন বাপ যা, ভারতের সমালোচনা করা দিতে পারে, কিন্তু এই যে অকারণে বিদ্বেষ, এটা একটা চরম ঘৃণা কিনা। আর এখন একটা জিনিস, আপনি খায়রুল দেয়ানের এই ধরনের ভারত বিদ্বেষীর ব্যাপারে কিছু বলবেন কিনা শেখ ফরিদ ভাই? সমালোচনা তো আলাদা জিনিস, সমালোচনা তো আপনার অধিকার, সমালোচনা যে কেউ করতে পারে। আমি সমালোচনা করতে পারি ভারতের, ভারত আমাদের, সমালোচনা আলাদা জিনিস। কিন্তু এই যে যে বিদ্বেষ, সেটা তো আলাদা জিনিস। আচ্ছা, আমরা পাকিস্তানের সমালোচনা এবং বিদ্বেষ কেন দেখাই? কারণ তারা আমাদের ৭১-এ আমাদের অগণিত নারী ধর্ষণ করেছে, ৩০ লক্ষ মানুষ হত্যা করেছে, তার জন্য আমরা ঘৃণা করি। আচ্ছা, ভারতকে ঘৃণা করার কারণটা কি? এই যে খায়রুল দেওয়ান থেকে শুরু করে রিক্সাওয়ালা মিক্সাওয়ালা, ভাত পায় না লীলাগর, সারাদিন এদের স্বপ্ন ভারত দখল। এরা কিন্তু ভারতের সমালোচক নয়, এরা কিন্তু দে আর নট ক্রিটিক, দে আর এনিমি। এরা হচ্ছে ভারতের শত্রু, এরা হচ্ছে পেয়ারা পাকিস্তানি, এরা পাকিস্তান প্রেমে বোধ, এরা মননে মননে শয়নে স্বপনে ওই যে মগজের ভিতরে, এরা তো মওদুদির উম্মত, ঠিক আছে? এদের তো মাথায় ঢুকে গেছে ভারত দখল করতে হবে, ভারত দখল করলেই গনিমতের মাল পাওয়া যাবে। মানে এইখানেও ধর্মীয় দর্শন কিন্তু এদের মগজে, আর কোনো কারণই নাই। এ শুধু এর দোষ দিয়েন না, শিক্ষিতগুলোও দেখবেন এরকম। এত বলছে নাকি বিয়ে ফেল করছে, কি যেন একদিন বলে বিয়ে ফেল, আর এর বক্তব্য এর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে। এই দেশের খায়রুল দেওয়ানের মতো উন্মাদ বাংলাদেশে গিজ গিজ করে। বিএনপি, জামাত, হেফাজত, ভাবির পোলার তো আছে, ইনক্লুডিং আওয়ামী লীগের মধ্যে এরকম বহুত খাইরুল আছে যারা স্বপ্ন দেখে ভারত দখল করে। এই জন্য আমাদের এখানে কমেন্ট করছেন যে ভারতের আচরণ আওয়ামী লীগের মতোই, দুইজনই বন্ধু চেনে না এবং বন্ধুর সাথে বেশি রূঢ়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সত্য। আমি আরেকটা আছে, উনি আরেকটা যোগ করতে হয়তো ভয় পাইছে বা ইচ্ছা করে করে নেই, বা উনি ওইভাবে আরেকটা আছে, হিন্দু, ভারত এবং আওয়ামী লীগ, এই ৩ শ্রেণী বন্ধুরা চিনে না, শত্রুরা জায়গা দেয় বেশি। আমি আপনার চ্যানেলে বলছি না যে আমি আমার জেলায় সবসময় সংখ্যালঘুর পক্ষে কথা বলি। জামাতের লোকের গরুর মাংস কিনা হিন্দুরা খাওয়ায়, আমার কোনোদিন এক কাপ চা খাওয়া নেই, ভয় পায় আমার সাথে চলতে। বুঝতে হিন্দুরা এরকম আমারও খুব বাজে এক্সপিরিয়েন্স আছে। দেখা গেলো আমার সাথে দেখা করতে ভয় পায়, পাচ্ছে না কোনো ইসলামিস্ট দেখে ফেলবে, অথচ তাদের রাইটস নিয়ে জীবন পার করে দিলাম। আবার সবাই সমান না, অনেকে আবার বেশ উদার বা সাহসী মানুষ আমি পাইছি। তো এইবার আপনার ভাবির, জি শেখ ফরিদ ভাই, এইবার আমরা মানে অনেকে আসলে খুব দুঃখের মধ্য দিয়ে যাচ্ছিলাম, খায়রুল দেয়ানের ওই অবস্থা দেখা ওই হিপোক্রিটদের একটা দৃশ্য দেখাইতে পারলাম। আপনাকে ধন্যবাদ, আপনি হামিদ কায়সারের কথা তুলছিলেন। এইবার একটা ভিডিও দেখেন তো আপনার ভাবির পোলা, স্ট্যান্ডার্ড মবস্টার, মব সন্ত্রাসীদের ওস্তাদ, তাদের ব্যাপারে এই নারীর বক্তব্যের সাথে আপনি একমত কিনা? চলুন আমরা আগে নারীর বক্তব্য শুনি। এই যে পিনাকি আর এই যে ইলিয়াস, এই মাদা সুতরা পাকিস্তানের টাকা খায়া আর ইউটিউব চ্যানেল চালু করে ওরা হেনে বয়ে ভিউ কামাই করে টাকা খায়, আর আমগো দেশটারে নিয়া এই ষড়যন্ত্র করে। এই কুত্তার বাচ্চাকে বিভিন্ন রাষ্ট্রের মানুষের কাছে আমি সহযোগিতা চাই, এই খানকির গোলা করে বাংলাদেশে পাঠায় দেন, তারপরে এই খানকির গোলাকে উচিত শিক্ষা দেওয়ার দরকার। এই যে পিনাকি আর এই যে ইলিয়াস, এখন আপনি মতামত নিয়ে ওনার এই বক্তব্য, নারী খুব খেপে গেছেন, কিন্তু কথাগুলো নারী সত্য কথা বলছে, কিন্তু ওরা আসবে না, ওরা কিন্তু আসবে না। এই যে কোরআনের পাখিদের এত ভালোবাসে, এই কোরআনের পাখি নারী বলছেন যে ওদের পাঠায় দেন, ওদের পাঠান, এই মাদার এইখানে ওদের পাঠায় দেন, পাঠানোর পরে তারপর বাংলাদেশ, আপনি নিশ্চিত থাকেন পিনাকি যদি বাংলাদেশে আসে প্রথমে জামাত ওকে ঝোলাবে। জামাত কিন্তু হাতি শিয়ানামাল ভুলে না, যতই পিনাকিকে ক্যাশ করুক, আওয়ামী লীগের মতো তো বোকা না আবার জামাত,
ওরা কি করে, ওর প্রতিপক্ষ হোক বা পক্ষের হোক, ওর ওর পক্ষে যে বলবে তাকেও ক্যাশ করবে। এটা আবার আওয়ামী লীগের নাই। আওয়ামী লীগের হলো যে আপনি যদি একবার আওয়ামী লীগের ব্ল্যাক লিস্টে গেলেন তো আপনি বাতিল, বাতিল মাল। সেটা লাল আর যদি পত্র। উপকার করলেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে উপকার করলে আবার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই জামাত আবার তা না। জামাত কি করবে জানেন? ধরেন আপনি জামাতের পক্ষে কথা বলেন, ওটাকেও ক্যাশ করবে। ও একবারও বলবে না এই শালা আসাদ তুই নাস্তিক, এই ফরিদ তুই শালা নাস্তিক, এগুলো বলবে না। ওরা করবে কি, আমরা যদি এখন আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, বাংলাদেশের বিরোধিতা করে কথা বলে, ওটা ক্যাশ করবে। ওরা গালা, আপনি দেখেন না ওই যে মেথর আখতারুজ্জামান, মানে মেজর আখতারুজ্জামান জামাতে যোগ দিল। জামাতকে সবচেয়ে বেশি গালি দেওয়া লোক ওই মেজর আখতারুজ্জামান। ওরা টু শব্দটি করেছে, ওরা জামাতে আস্তে করে নিয়ে নিছে, ক্যাশ করেছে। তেমনি পিনাকি যদি বাংলাদেশে আসে, আপনি নিশ্চিত থাকেন জামাতি ওকে মেরে ফেলবে। বলবে বুকে জড়াই, ওই যে ফ্রড বাজারের মতো, ওই যে হাদির মতো। হ্যাঁ ওই জড়াই ধরবে। হ্যাঁ হাতির চিন্ময় মতো কৃষ্ণরে, আছে। হ্যাঁ। হ্যাঁ ওই সিন দেখেন, যেদিনই ফ্রড মাজার জড়াই দিল 2 দিন পরে অ্যারেস্ট। আবার হাদিকে যেরকম গায়েব করে দিছে, পিনাকিকে গায়েব করে দিবে, দিয়ে বলবে এই যে দেখো, আরে বিএনপি মারছে, আর ভারত মারছে, আর আওয়ামী লীগ মারছে। জামাতে আর একদিকে 2-3 পাখি মারবে। একদিকে সাইদি, কারণ সে তো গণজাগরণ মঞ্চ করতো, ওই প্রতিশোধ নেওয়া হইলো, আবার ওর লাশ বেঁচে ব্যবসা করতে পারবো। ওই যে ইয়ের মতো আর কি, কাইসার হামিদের মতো। মেয়েরা যদি 1 মাস থাকতো, তাহলে প্রতিদিন 1 লাখ হলে 30 লাখ উঠতো মিনিমাম, আরো বেশি পাইতো, হয়তো 2-4 কোটি উঠাই ফেলতে পারতো। কত বড় বদমাইশ! ওর গাড়ির দাম 1.5 কোটি, বাড়ি কটা, বউ হইলো 2টা। তুই ভাত পাস না, চুদির ভাই, বিয়ে 2টা করলি, বউ 2টা কেমনে থাকে? তো 2 বউ কেমনে থাকে? তোর বউ না বলছে কোনো কিছুর অভাব নাই, তো তুই আবার বলস কেন টাকা পয়সা নিতে হবে? এরকম বদমাইশ। অথচ আবার আমরাই যখন ফেসবুকে একটু লিখি বা প্যাট্রিয়ন নামে একটা অ্যাকাউন্ট খুলি যে আমরা আত্মগোপনে আছি বা আমাদের সোশ্যাল ওয়ার্ক করতে সমস্যা হচ্ছে আমাদের, তখন আমাদের বিরুদ্ধে সবাই লাগে, কিন্তু ওর বিরুদ্ধে আর তখন লাগে না। কোটি, ওর গাড়ির দাম 1.5 কোটি, বাড়ি আছে, ঘর আছে, ওর এফডিআর আছে, তারপর বউ 2টা, তারপরও তার টাকার অভাব। তার বেলায় আবার কেউ সমালোচনা করে না, কিন্তু আমরা আবার 10 টাকা চাইলে না, আমাদের লোকে আমাদের সমালোচনা শুরু করে দেয়। এই হলো সমস্যা আর কি। আর এই আর আবার মহিলা ঠিকই বলে, এই মহিলা চ্যানেল চালু করে ওরা হেনে বয়ে ভিউ কামাই করে টাকা খায়, আর আমগো দেশটারে নিয়া এই ষড়যন্ত্র করে। এই কুত্তার বাচ্চাকে বিভিন্ন রাষ্ট্রের মানুষের কাছে আমি সহযোগিতা চাই, এই খানকির পোলা করে বাংলাদেশে পাঠায় দেন, তারপরে এই খানকির পোলাকে উচিত শিক্ষা দেওয়ার দরকার। এই যে পিনাকি আর এই যে ইলিয়াস, এই মাদাসুতরা পাকিস্তানের টাকা খাইয়া আর ইউটিউব চ্যানেল চালু করে ওরা হেনে বয়ে ভিউ কামাই করে টাকা খায়, আর আমগো দেশটারে নিয়া এই ষড়যন্ত্র করে। এই কুত্তার বাচ্চাকে বিভিন্ন রাষ্ট্রের মানুষের কাছে আমি সহযোগিতা চাই। এই আচ্ছা, উনি কয়েকটা স্ল্যাং ব্যবহার করেছেন, মানুষ ক্রোধে অনেক কিছু করে। এইবার হচ্ছে আমরা একটা শেষ প্রসঙ্গে, শেখ ফরিদ ভাই, ইউনুসের বিরুদ্ধে কিন্তু ইউনুসপন্থী, ইউনুসেক্সুয়াল যারা ছিল, মানে এদের চেনেন, ইউনুস লোকটারে কেউ থামান, হ্যাঁ, তাকে 50 বছর চাইতো, তারাই এখন আবার ইউনুসের বিরুদ্ধে চলে গেছে। দেখি আর এক চিরিয়া। ডক্টর ইউনুসের মাইয়া গান গায়, এটা গান নাকি এটা কুত্তার ডাক? এটা কি? আমরা তো পৃথিবীতে জার্মানি ভাষায়, বিভিন্ন ভাষায় গান শুনছি, কিন্তু এই ডক্টর ইউনুসের মাইয়ার যে কণ্ঠে গান, এটা তো কাতি মাসের কুত্তার মতো চিল্লাচিল্লি। একটা গান গায়, ডক্টর ইউনুসের মাইয়া গান গায়, এটা গান নাকি এটা কুত্তার ডাক? এটা কি? আমরা তো পৃথিবীতে জার্মানি ভাষায়, বিভিন্ন ভাষায় গান শুনছি, কিন্তু এই ডক্টর ইউনুসের মাইয়ার যে কণ্ঠে গান, এটা তো কাতি মাসের কুত্তার মতো চিল্লাচিল্লি। একটা গান গায়। তো এই যে ইউনুচার ব্যাপারে এখন কিন্তু এলিট থেকে শুরু করে এই ধরনের ইউনুসেক্সুয়াল সবাই এখন মোটামুটি ইউনুচারে মনে হচ্ছে ছাই দিয়ে ধরতে পারে। কি মনে হয় আপনার ভবিষ্যৎ, মানে এই যে হামে এতগুলো শিশু হত্যা করলো, বাংলাদেশ থেকে আমেরিকার কাছে বিক্রি করে দিল, মানে ডিসক্লোজ করা যাবে না এমন চুক্তি করছে, এবং বাংলাদেশের পোর্টগুলো আমেরিকা ইউজ করতে পারবে যখন খুশি তখন। বাংলাদেশটাকে মানে হয়ে গেছে গরিবের ভাবি শুধু না, মানে পুরো বাংলাদেশ এখন আমেরিকার গনিমতের মাল হয়ে গেছে ইউনুসের কারণে। এবং এই ইউনুসকে, আপনাকে একটা কথা বলি, 2024 সালের জুলাই সন্ত্রাসের কারণে তারা মানুষ ধরুক আর না ধরুক, হামের টিকার কারণে না দেওয়ার কারণে যে শিশু বাচ্চারা মারা গেছে, আপনি নিশ্চিত থাকেন পৃথিবীর সে যেখানেই থাকুক, পৃথিবীর যে, ওকে ঘুরতে বলেন না, এই ইউনুসকে একটু সিটাঙ্গে যাইতে বলেন, আর বাড়িতে আশেপাশে যাইতে বলেন না, ঢাকায় একটু আর্মি নেই নামতে বলেন না, ওর সেটা ফাটায় ফেলাবে, এখনই নামতে বলেন। আর একটু খালি, মানুষ তো জানে না কোন দিক দিয়ে যায়, কোন দিক দিয়ে আসে, মানুষ জানলে ওর সেটা ফাটায় ফেলবে এখনই। বিএনপি তাকে রক্ষা করতে পারবে না, জামাতও রক্ষা করতে পারবে না। তাহলে যখন সরকার বদল হবে, শেখ হাসিনা আসবে, আমি একটা জিনিস বলে রাখি আপনাকে, শেখ হাসিনা কিন্তু আবার যা বলে তা কিন্তু যদি একবার জেদ করে কিন্তু করে, এই ইউনুসকে কিন্তু শেখ হাসিনাও ছাড়বে না।
জনগণও ছাড়বে না, পালায় যাবে, পারবে না, পারবেন না। বিদেশে গেলে ওকে এইবার ওই নোবেল লরিয়েট হয়েছে বলে ওকে ছাড়ে দেবে মনে করছেন? একটিও না। এইবার ইউনুসকে কেউ ছাড়বে না, পৃথিবীর সে যেখানেই থাকুক। আর ওই নূরজাহান বেগম, গণ আদালত তো গঠন করবই আমি। এই শিশু হত্যার কারণে তো গণ আদালত গঠন করবো, এবং এই গণ আদালতে আমি কিন্তু যে কোনো মৃত্যুদণ্ডের বিপক্ষে, আপনি জানেন, আপনিও মৃত্যুদণ্ডের বিপক্ষে, আমি জানি। এমনকি আমিও বলেছি, আমাকে যদি কেউ হত্যাও করে কোনো কারণে, তার জন্য ফাঁসি না হয়, তাহলে আর কিভাবে বলবো মৃত্যুদণ্ডের বিরুদ্ধে? কিন্তু এই যে হামের টিকার অভাবে শিশুগুলো যে মারা গেছে, এর জন্য যারা দায়ী তাদেরকে কিন্তু ভাই আমরা ঢাকা স্টেডিয়ামে প্রকাশ্যে গণ আদালতে বিচার করে তাদের আমরা সর্বোচ্চ ওই যে যেটা ক্যাপিটাল পানিশমেন্ট সেটা দিয়ে ঝুলাবো আশা করতেছি। এবং এগুলো উদ্বোধন করাবো, এবং এগুলোতে ঝুলাবো জল্লাদাই না, ওই আপনার জেলখানা জল্লাদ আনবো না। যার শিশু মারা গেছে সেই মাকে ডাকবো, যার শিশু মারা গেছে তার বাবাকে ডাকবো। দেখবেন কিভাবে নূরজাহানকে ঝোলায়, কিভাবে আমার ভাবির পোলাদের ঝোলায়। এরাও কিন্তু দায়ী, এরা তো দায়ী। মনে করেন না যে শুধু ডক্টর ইউনূস আর নূরজাহান, ফ্রড মাজাহারও দায়ী, এই জাহেদও দায়ী। এই জাহেদ আর মাদার ফাকার এই তারেক রহমান উপদেষ্টা কি বলছে, কই ইউনূসের নূরজাহান বেগমের মেন্টাল ইন্টেনশন ছিল না, ইন্টেনশনালি এটা করে নাই। ইন্টেনশনালি কি করেছো জাহিদ? এরা তো যাবে ঢাকা স্টেডিয়ামে, তো ঝুলবে, তুমি ঝুলবা ফাও, টেরও পাবা না এই কথা বলার জন্য। আপনি তো দেখেছেন যে কিভাবে বাঁচানোর চেষ্টা করতেছে। সর্বশেষ বিএনপি বহুভাবে চেষ্টা করেছে আওয়ামী লীগের নামে এগুলো চালিয়ে দেওয়ার জন্য, পারে নাই। এমনকি আজকেও স্বাস্থ্যমন্ত্রী নাকি বিএনপির কোন নেতা দোষ দিয়েছে, অথচ কালকে নাকি পরশুদিন ইউনিসেফ কি বলছে, 5 বার নয় 10 বার, মোট 15 বার মিটিং করেছে এই টিকার ব্যাপারে। ইউনিসেফ কিন্তু ক্লিয়ার। আমি যে মামলার প্রস্তুতি নিয়েছিলাম সেখানে ইউনিসেফের নামও ছিল, আমি যাদের বিবাদী করে মামলা করতাম, কিন্তু পরশুদিন বিবৃতি দিয়ে ফেলছে, অর্থাৎ এখন আর তাদের দেওয়া যাবে না মামলায়। কারণ তারা বলেছে আমরা 15 বার চেষ্টা করেছি, অর্থাৎ ইউনুস সরকারকে তারা 15 বার নোটিশ করেছে, তারা এটা গুরুত্ব দেয় নাই। মানে ইউনিসেফ তার দায়ভার আন্তর্জাতিকভাবে সেই জন্য বিপদে না পড়ে, সেই জন্য কিন্তু সে আগে বিবৃতি দিতে বাধ্য হয়েছে। কারণ এটা যে আন্তর্জাতিক ইস্যু হয়ে গেছে ইউনিসেফের বক্তব্যতেই কিন্তু বোঝা যাচ্ছে। সুতরাং বাংলাদেশের মানুষ এদের কাউকে ছাড়বে না, কাউকে না। ওই যতই ময়মনসিংহের পাউরুটি হয়ে যাক পাশা ফুলে আমাদের ভাবির পোলাদের, কাউকে এই দেশের জনগণ ছাড়বে না, একটাকেও ছাড়া হবে না, এবং আমরা ছাড়বো না, ছাড়তে পারিও না। জি, অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই। আমরা শেষ একটা ভিডিও দেখি, এইটা শুধু চিনিয়ে রাখার জন্য, যারা গণভবনে লুটপাট করেছে তাদের চেহারাটা মনে রাখেন। এবং এই কারিনা কায়সার, তার বাবা হামিদ কায়সার, এবং এই যে ব্রা দেখাইছিল যারা যারা, মানে এই ধরনের অমানুষগুলোর, এদের সবকটার চেহারা, সুবিধাটা হচ্ছে ইন্টারনেট। এটা 75 না, 1975-এ যেটা করছো এটা এই সময় হবে না। এই সব রাজাকারের বাচ্চারা তোমরা কিন্তু ঝুলবা, এতে কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগের লোকজনের হাতে পড়লে তো গেছো, আইনের হাতে পড়লে যে মানে জীবনটা বাঁচবে, অন্তত পক্ষে সারা জীবন এই শাস্তি যার যেটা লাগবে না, আইনও লাগবে না, পাবলিকে এদের দেখতে পারবেন কি করবে। জাস্ট চেহারাগুলো মনে রাখেন। এবং প্রিয় দর্শক যারা যারা দেখছিলেন, দেখিয়ে ভালো করেছেন, এটা আরেকটা ডকুমেন্টস থাকলো। এই চোরেরা, এই জুলাই সন্ত্রাসীদের আমরা চিনে রাখলাম। গণভবন লুটপাট লিখলেই ভিডিও পাবেন। আপনার এলাকার কে কে গণভবনে লুটপাটে গেছিল, চেহারা তো চেনেন, সব লিপিবদ্ধ করে রাখেন, ড্রাইভে সেভ করে রাখেন। আমার এলাকার কয়েকজনকে চিনি। যারা যারা গেছে সবার লিস্ট করেন, সময় আসছে, সময় খুব দ্রুত ঘুরে গেছে। এটা এত দ্রুত ঘুরতো না যদি ইউনূস এবং তারেক সরকার ব্যর্থ হইতো। এরা চক্রান্তকারী, শেখ হাসিনা ঠিকই বলছিলেন। তো এই যে ব্রা দেখাইছিল না, ওর মানে এগুলো কোরআন পর্যন্ত লুটপাট করছে, মানে ফ্যান পুরো হামিদ কায়সার। তো এই কাঁঠাল, এই আল্লাহর বান্দাদের দেখে রাখেন, লিস্ট করবেন, সবাই তো চেনেন কে কোথাকার। তো এই আর কি শেষের দিকে এই মাছ চোর, গাছ চোর, সকল চোরের বিচার বাংলাদেশে হবে। সুটেড বুটেড হওয়ার, মোল্লা হওয়ার, যেই হও না কেন, এগুলোর বিচার তো অবশ্যই বাংলাদেশে হবে। জনগণ এই বিচার করবে, কোনো সন্দেহ নেই। জি, অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন, সচেতনতা বৃদ্ধিতে হয়তো সেটা কাজে লাগবে। সামনের সপ্তাহে একই দিন, অর্থাৎ বৃহস্পতিবার বাংলা সময় রাত 10টায় আবার দেখা হবে। আশা করছি ভালো প্রসঙ্গে কথা বলতে পারবো। আজকের মতো প্যাথেটিক এই বিষয়গুলো ডিল করতে, কথা বলার মতো মানসিকতা নেই, আপনি বোধহয় বুঝতে পারতেছেন। কারণ পারি না, মানুষ তো আমরা তো অমানুষ না, পারি না আর কি এইভাবে কথা বলতে, হয় না। এই যে বাংলাদেশটাকে ধর্ষকদের অভয়ারণ্য করা হলো, এর জন্য কিন্তু দায়ী বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী,
বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের সাংবাদিক কেউ কিন্তু এর দায় এড়িয়ে যেতে পারবে না। সবাই দায়ী, আমরাও দায়ী। আমরা কেন আরও স্ট্রং ভয়েস, আমরা দায়ী কেন? আমাদের ভয়েস আরও স্ট্রং করা উচিত ছিল, হয়তো তাহলে এগুলো ঘটতো না। এটা আমরা নৈতিকভাবে মনে করি, কিন্তু এই দায় সবাইকে নিতে হবে। এই দেশের সমাজ, রাষ্ট্র, পরিবার সবাই এর জন্য দায়ী। অথচ দাবি করে তৌহিদি জনতার দেশ, ঢাকা শহর নাকি মসজিদের নগরী, অথচ সবগুলো ইয়াবাকর আর সবগুলো এরকম ধর্ষণের অভয়ারণ্য হয়ে গেছে বাংলাদেশ। এই বাংলাদেশ আমরা চাইনি। ধন্যবাদ। এই দেখতে দেখতে এখন আর একটা খবর পেলাম চট্টগ্রামের ধর্ষণের। মানে আমি ক্লান্ত, পরিশ্রান্ত, কি আর বলি। তবে প্রিয় দর্শক, যেটা করতে পারেন আজকের এই লাইভে যারা শুরু থেকে দেখছিলেন, যতগুলো বিষয় একই সাথে উপস্থাপন করা হয়েছে, আমার মনে হয় না অন্য কেউ এইভাবে গুছিয়ে আপনাদেরকে সব বিষয়ে অবগত করতে পারবে। এইটার পেছনে শ্রম থাকে। আর বাংলাদেশের মিডিয়াকে বলে দেওয়া হয়েছে ইউনূস সরকার এবং হাম বা এই রিলেটেড কোনো নিউজ যেন বাংলাদেশের মিডিয়া না করা হয়। তারেকের কাছ থেকে গুঞ্জন শোনা যাচ্ছে ইউনূসা প্রেসিডেন্ট হইতে পারে। তো কি হবে সেটা আমরা দেখব এবং আমি আপনাদের আলোকিত করার চেষ্টা করব আমি যতটুকু পারছি। তো পাশে থাকবেন, শেয়ার করে আরও বেশি মানুষের কাছে আমাদের যদি পৌঁছান তাহলে আমাদের এই পরিশ্রমটা সার্থক হয়। অনেক অনেক শুভকামনা। বাংলাদেশ এবং ভারতে যারা দেখছিলেন তাদেরকে শুভরাত্রি, এবং বিশ্বের যে যেখান থেকে দেখছেন তাদের যার